হ্যাঁ, ঠিক আছে, শুরু করি। আজকে আমাদের যে এক দিবসীয় আন্তর্জাতিক যে সেমিনার বা আলোচনা চক্র আমরা শুরু করেছিলাম, এর আগে প্রথম অর্ধে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর শঙ্কর কুমার বিশ্বাস তিনি প্রথম সেশনে উপস্থিত ছিলেন। তিনি বিষয় সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন, অবহিত করেছেন। এরপরে আমাদের যে নেক্সট সেশন, সেখানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সেখান থেকে আমাদের সঙ্গে ভার্চুয়ালি উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, সেখান থেকে আছেন আর্কিওলজি বিভাগের অধ্যাপক অধ্যাপক স্বাধীন সেন। স্বাধীন সেন তার যে আহ, কাজ তিনি যে করেছেন, তার মধ্যে দুটো কাজ আমার হাতে এসেছে। একটা হচ্ছে প্রাচীনত্ব, সভ্যতা, সম্প্রীতি, প্রত্ন সম্পদের জন্য ব্যাকুল বাসনা, বাংলাদেশে প্রত্নতত্ত্বের আধিপত্যশীল ধারণা ও অনুশীলন। আরেকটা হচ্ছে দ্য আর্কিওলজি অফ আর্লি মিডিয়াভেল অ্যান্ড মিডিয়াভেল সাউথ এশিয়া, কন্টেস্টিং ন্যারেটিভস ফ্রম দ্য ইস্টার্ন গঙ্গা ব্রহ্মপুত্র বেসিন। এই দুটো আমার হাতে এসেছে, আমি পেয়েছি। তো আমি প্রফেসর স্বাধীন সেনকে তার সেশন শুরু করার জন্য অনুরোধ করব। তার আগে তার আগে শুরু করার আগে আমাদের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডক্টর অনুরূপা মুখোপাধ্যায় তিনি উপস্থিত আছেন। তাকে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার স্যার। স্যার শোনা যাচ্ছে? হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা স্যার। আহ, আমাদের সারদামণি কলেজের ইতিহাস বিভাগের পক্ষ থেকে যে এক দিবসীয় আন্তর্জাতিক আলোচনা চক্র, তার শিরোনাম আমি আগেই বলেছি প্রথম সেশনের ভূমিকায়, অত্যন্ত প্রাসঙ্গিক এবং উপযুক্ত শিরোনাম। আমি একজন বাঙালি হিসেবে অত্যন্ত গর্ব অনুভব করছি, কেননা আজকের বিষয়টা ইতিহাস ও প্রত্নতত্ত্বের আলোকে বাংলার অতীত অনুসন্ধান। এই শিরোনাম আমাদের নতুন করে আমাদের শিকড়ের সন্ধানে আমাদেরকে নিয়ে যায়। আমরা খুঁজে পাই বাংলার অতীত ইতিহাস মানে বাঙালির নিজস্ব পরিচয়কে। আমরা যদি নিজের পরিচয় খুঁজতে যাই, আমাদেরকে নির্ভর করতে হবে ইতিহাস ও প্রত্নতত্ত্বের উপর। তাই এই সেকেন্ড সেশনে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি একজন মহতী জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত মানুষ, যার নাম আমি ইতিহাসের ছাত্রী না হয়েও আমি আমার কানে আসে স্যারের কাজ, স্যারের নাম, অধ্যাপক স্বাধীন সেন মহাশয়। হ্যাঁ স্যার। আচ্ছা, যে বিষয়টা আমি আসলে বলছিলাম, আমাদের আহ, আমরা যে বর্তমান দুনিয়া অনেক বেশি কানেক্টেড, আবার একই সঙ্গে নানা ধরনের টেকনিক্যাল গ্লিচ তো তৈরি হয়। তো আমি যে বিষয়টা নিয়ে আলাপ করা শুরু করেছিলাম সেখান থেকেই শুরু করি। যে পরিস্থিতিতে এই পরিস্থিতিতে ইতিহাস এবং প্রত্নতত্ত্ব পুরো দক্ষিণ এশিয়াতেই খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে। আপনারা যারা ওখানে আছেন তারাও জানেন, আমাদের এখানেও আমরা আলোচনা করি, বা আমরাও ওখানকার বিভিন্ন ধরনের দৃশ্যমান জগতের সাথে, সোশ্যাল মিডিয়ার সাথে পরিচিত। যেমন ধরা যাক যে কিছুদিন আগেই মুক্তি পেল তাজমহল নিয়ে একটা সিনেমা, যেখানে দেখানো হয়েছে যে তাজমহল আসলে একটি
মন্দির ছিল, যেটা পরবর্তীতে ভেঙে রূপান্তর করে আহ, মুঘলরা মুঘলরা মানেই হচ্ছে ওখানে এখন মুসলমানদের প্রতীক, তারা তাজমহল তৈরি করেছে। এবং একই সঙ্গে আপনারা খেয়াল করবেন যে কলকাতা ফাইলস অথবা তারও আগে ইতিহাস নিয়ে বেশ কিছু সিনেমা হলিউডে, বিশেষ করে বলিউডে তৈরি হয়েছে। এবং এটাকে আমরা আসলে, আমি নিজে মনে করি এটা একটা একদমই রাষ্ট্রীয় প্রকল্প, যে প্রকল্পের অধীনে মাস মিডিয়াকে দখল করে একটি নির্দিষ্ট ন্যারেটিভের ইতিহাস আহ, মোটামুটিভাবে তৈরি করা হচ্ছে এবং সেটা সার্কুলেট করা হচ্ছে। একটা সময়ে মূলধারার যে আহ, বম্বের সিনেমা, সেই মূলধারার বম্বের সিনেমাতেও কিভাবে ইতিহাস এবং অপরকে বা আদারকে রেপ্রেজেন্ট করা হয় সেটা নিয়েও নানা ধরনের আলাপ আলোচনা পপুলার কালচারাল স্টাডিজগুলোতে আছে। আপনাদের ওখানে অনেকেই এই বিষয়গুলো নিয়ে, যারা ভিজুয়াল অ্যানথ্রোপোলজি অথবা কালচারাল স্টাডিজ নিয়ে কাজ করেন, তারাও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, যে আলাউদ্দিন খিলজির উপস্থাপনা কিভাবে হচ্ছে, তাকে কিভাবে ডেমোনাইজ করা হচ্ছে, অথবা আওরঙ্গজেবকে কিভাবে উপস্থাপন করা হচ্ছে, অথবা চোলদের কিভাবে আহ, হিন্দুত্ববাদী বা হিন্দু হিসেবে উপস্থাপন করে আহ, একটি গ্লোবাল ভারতীয় আহ, আধিপত্য বিস্তারকারী শক্তি হিসাবে দেখানো হচ্ছে। এবং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে উইলিয়াম ডার্লিংপিলের মতো ইতিহাসবিদগণ, তারাও এই গড্ডালিকা প্রবাহে গা ভাসাচ্ছেন। যেমন সাম্প্রতিককালে উনি বিভিন্ন জায়গায় তার সাম্প্রতিক বইটির উপর ভিত্তি করে বলেছেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে যখন ছিল তখন আসলে পৃথিবীর কোথাও ওই মানের বিশ্ববিদ্যালয় ছিল না। তো এই যে নালন্দা বিশ্ববিদ্যালয়কে একদম অতীতের একটি সময়ে একটি সর্বশ্রেষ্ঠ আহ, বিশ্ববিদ্যালয় হিসেবে উপস্থাপন করার যে প্রবণতা, সেই প্রবণতাটাকেও আমাদেরকে আসলে এই পরিচয়বাদী ইতিহাসের যে উত্থান পর্ব, সেই উত্থান পর্বের মধ্যে রেখে পর্যালোচনা করা জরুরি। আবার একই সঙ্গে ধরা যাক যে আহ, আহ, আঞ্চলিক বিভিন্ন প্রবণতাগুলো খুব লক্ষণীয়। ধরা যাক যে আপনারা অনেকেই হয়তো অবগত, তামিলনাড়ুতে দুই তিনটি প্রত্নস্থানে প্রত্নতাত্ত্বিক গবেষণা নিয়ে তামিলনাড়ুর আহ, যে প্রাদেশিক সরকার, সেই প্রাদেশিক সরকারের সাথে কেন্দ্রীয় সরকারের বেশ কিছুদিন সংঘাতের মধ্য দিয়ে গিয়েছে। এবং কেন্দ্রীয় যে প্রত্নতাত্ত্বিক যে আপনাদের আহ, অধিকর্তা সংগঠন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তারা এই খনন এবং খননের প্রতিবেদন বন্ধ করার বহুবার চেষ্টা করেছেন। খননের পরিচালককে বদলি করে দেয়া হয়েছিল এবং পরবর্তীকালে তামিলনাড়ুর যে আঞ্চলিক যে প্রত্নতাত্ত্বিক আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তারা নিজ উদ্যোগে ওখানে প্রত্নতাত্ত্বিক খনন করেছেন। এবং প্রত্নতাত্ত্বিক খনন নিয়ে এই যে কেন্দ্রীয় সরকার এবং তামিলনাড়ুর প্রাদেশিক সরকারের মধ্যে এই যে টানাপড়েন, এই টানাপড়েনের প্রধান কারণগুলো কি বা পরিপ্রেক্ষিতটা কি? পরিপ্রেক্ষিতটা মোটামুটিভাবে স্পষ্টতই দেখা যাচ্ছে বিভিন্ন লেখালেখি আমরা যদি পড়ি, সেই লেখালেখি থেকে, যে কেন্দ্রীয় সরকার যে সর্বভারতীয় বা অখণ্ড ভারতীয় যে একটি ঐতিহাসিক পরিচয়, ভারতীয়ত্বের পরিচয় আরোপ করার চেষ্টা করছেন, আহ, সেই আরোপের মধ্য দিয়ে আসলে অতীতে বিভিন্ন সময়ে পরিচয়ের যে বহুত্ব বা ভিন্নতা, সেই ভিন্নতার জায়গাগুলো অস্বীকৃত হচ্ছে, এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যাতে করে মনে হচ্ছে যে আসলে অনন্তকাল ধরে, আহ, লক্ষ লক্ষ বছর ধরে, কখনো কখনো হাজার হাজার বছর ধরে ভারতে একটি আর্য কেন্দ্রিক এবং উত্তর পশ্চিম ভারত কেন্দ্রিক এক ধরনের সাংস্কৃতিক আহ, বাতাবরণ তৈরি হয়েছিল। এই বাতাবরণের মধ্যে আবার স্পষ্টতই তামিলনাড়ুর
যে আঞ্চলিক পরিচিতি বা আঞ্চলিক জাতীয়তাবাদকে আমরা যদি বিবেচনা করি, সেটা আবার খাপ খায়নি। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী নিজে তামিলনাড়ুর রাজ্যসভায় দাঁড়িয়ে ঘোষণা করছেন এই খননের ফলাফল। তার রেডিও কার্বন ডেট তিনি পার্লামেন্টে ঘোষণা করছেন। সেখানে তিনি বলার চেষ্টা করছেন যে হরপ্পা সভ্যতা আহ, এবং তার সমসাময়িক সময়ে তামিলনাড়ুর বিশেষ করে সঙ্গম যে সাহিত্য সূত্রগুলো, সেই সাহিত্য সূত্রগুলোর সাথে তুলনীয় বা সমকালীন ওখানে সভ্যতার বিকাশ ঘটেছিল। তো আমার আলাপের বিষয়টা হচ্ছে যে এই তর্ক বিতর্ক আমরা পরিচিত, কিন্তু আমি যদি অন্যভাবে বিচার করি বা অন্যভাবে দেখি, যে এখানে আসলে সংঘাতটা একটি প্রবল সর্বভারতীয় জাতীয়তাবাদের সাথে একটি আঞ্চলিক জাতীয়তাবাদী চিন্তার, এবং উভয় পক্ষই আসলে ইতিহাসের আখ্যানকে, ইতিহাসের নির্দিষ্ট ধরনকে তারা ব্যবহার করার চেষ্টা করছেন। এবং ইন্টারেস্টিংলি, পার্থক্যটা আমাদের কাছে যতটা দৃশ্যমান, উভয় পক্ষের ইতিহাসের আখ্যানের মধ্যে সাদৃশ্যটা ততটাই আমাদের কাছে অদৃশ্যমান। সাদৃশ্যটা কোথায় আছে হয়তো আপনারা শুনলে অবাক হতে পারেন যে সাদৃশ্য কিভাবে থাকবে, উভয় পক্ষই তো লড়াই করছে। এবং আপনারা যদি বাংলার পরিপ্রেক্ষিতে পর্যালোচনা করেন, সেখানেও আপনারা দেখবেন যে ঊনবিংশ শতাব্দীতে এবং বিংশ শতাব্দীর শুরুতে যখন ইতিহাস চর্চার সঙ্গে জাতীয়তাবাদের একদম মিথস্ক্রিয়া ঘটে, ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয়, যে যোগাযোগ নিয়ে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরো অনেকেই পরবর্তী সময় আলোচনা করেছেন, সেখানেও দেখা যায় যে সর্বভারতীয় জাতীয়তাবাদীর যে বড় ন্যারেটিভ, সেই ন্যারেটিভের মধ্যে আবার কোথাও কোথাও অন্তঃসলীলা হিসাবে প্রবাহিত হতো বাংলার আঞ্চলিক জাতীয়তাবাদী ন্যারেটিভ। তো এই যে বাংলার আঞ্চলিক জাতীয়তাবাদী ন্যারেটিভ এবং সর্বভারতীয় একটি জাতীয়তাবাদী ন্যারেটিভ, এই ন্যারেটিভের মধ্যে সংঘাতের বিষয়টা শুধুমাত্র বাংলা অঞ্চলই সীমাবদ্ধ ছিল না। এটি আমরা যদি কাশ্মীরের দিকে তাকাই সেখানেও দেখতে পাবো, আমরা যদি মহারাষ্ট্রের দিকে তাকাই সেখানেও দেখতে পাবো, আমরা যদি উড়িষ্যার দিকে তাকাই সেখানেও দেখতে পাবো, আমরা যদি কর্ণাটকের দিকে তাকাই সেখানেও দেখতে পাবো। আবার উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলেও আমরা এই প্রবণতাগুলো দেখতে পাবো। তো সেই জায়গা থেকে সাদৃশ্যর জায়গাটা হচ্ছে যে জাতীয়তাবাদের জায়গা থেকে আমরা বর্তমানে দাঁড়িয়ে আমাদের পরিচয়কে খোঁজার যে আকাঙ্ক্ষা প্রকাশ করি, যে বাসনা প্রকাশ করি, এবং যেভাবে আমরা বৈধতা দেই ইতিহাস চর্চাকে, সেই বৈধতার দেওয়ার জায়গাগুলোতে, সেই আখ্যানগুলোতে আমাদের সাদৃশ্য রয়েছে। কিরকম সাদৃশ্য? সকলেই আমরা আসলে আমাদের পরিচয়কে ন্যায্যতা দিতে চাই বা বৈধতা দিতে চাই একটি দীর্ঘ অতীতের উপর ভিত্তি করে। আমাদের বর্তমানের যে পরিচয়, প্রবল পরিচয়, সেটা ভারতীয় হোক, সেটা বাঙালি হোক, সেটা হিন্দু বাঙালি হোক, সেটা মুসলমান বাঙালি হোক, সেই পরিচয়টাকে আমরা আরোপ করি বা আমরা পিছিয়ে দিতে চাই হাজার হাজার বছর ধরে। এইটা হচ্ছে একটা সাদৃশ্য। এটা সর্বভারতীয় জাতীয়তাবাদও করে, এটা বাংলার আঞ্চলিক জাতীয়তাবাদও করে, বা বাংলার আঞ্চলিক জাতীয়তাবাদের মধ্যে যে নানা প্রবাহ বিভিন্ন সময়ে আমরা লক্ষ্য করি, উচ্চবর্ণীয় অথবা দলিত বা নমশূদ্রদের জাতীয়তাবাদ, অথবা যারা আদিবাসী সম্প্রদায়ের আছেন তাদের পরিচয়ের যে লড়াই, সেই সমস্ত জায়গাতেই আসলে প্রাচীনত্ব একটা কেন্দ্রীয় জায়গা দখল করে আছে। কে কার পরিচয় কতটা আগের, কতটা পুরনো, এবং একই রকমভাবে সেই প্রাচীনত্বের ঐতিহ্য কারা কিভাবে আমরা ধারণ করছি, সেই যুক্তির ভিত্তিতে আমাদের বর্তমানের পরিচয়ের বৈধতা বা অবৈধতা নির্ধারিত হয়। সেই সাদৃশ্যটা আমাদের মাথায় রাখতে হবে, তাহলে রূপরেখাটা কিন্তু একই রকম। আমরা প্রত্যেকে দাবি করি যে আমরা অনেক আগে থেকে সভ্য ছিলাম, আমরা প্রত্যেকে দাবি করি যে আমাদের বর্তমানের যে আহ, বিভিন্ন গর্ব বা আমাদের যে অহংকারের যে প্রসঙ্গগুলো বা যে চিহ্নগুলো আমরা তৈরি করেছি,
সেগুলো অনেক আগে থেকেই আমাদের মধ্যে জারি আছে, অব্যাহতভাবে অস্তিত্বশীল আছে। আমাদের মধ্যে সাংস্কৃতিক যে সমস্ত বৈশিষ্ট্যকে আমরা মনে করি যে আমাদের জন্য গৌরবময়, সেগুলোকে আমরা অনেক বেশি আহ, সামনে নিয়ে আসি এবং তার সেইগুলোর প্রাচীনত্বকে প্রতিষ্ঠিত করতে চাই। এই সাদৃশ্যগুলোর উপর ভিত্তি করে আমাদের দেশে মূলতভাবে ইতিহাস চর্চা দাঁড়িয়ে আছে। তাহলে আমার মনে হয় যে পরিচয়বাদ বলতে আসলে আমি কি বুঝিয়েছি সেটা মোটামুটিভাবে আমি স্পষ্ট করতে পেরেছি। যে পরিচয়বাদ বলতে এখানে কিন্তু আমি আহ, কোনোভাবেই আমাদের পরিচয় খোঁজার জন্য ইতিহাস চর্চা আমরা করি, অথবা আমাদের গৌরবময় সমৃদ্ধ অতীত খোঁজার জন্য আমরা ইতিহাস চর্চা করি, আমাদের বাঙালিত্ব অনেক পুরনো, অথবা আমাদের বাঙালিত্বের পরিচয় ইতিহাসের নানা বাঁক বদল করে কতগুলো বিশেষ গৌরবময় বৈশিষ্ট্য ধারণ করে এখন এই পর্যায়ে এসে পৌঁছেছে। এই যে বক্তব্যগুলো বা দাবিগুলো, এই দাবিগুলো কিন্তু প্রত্যেকটাকেই প্রশ্ন করা সম্ভব। এই দাবিগুলো বর্তমানে আমাদের যে পরিচয়বাদী লড়াই, সংঘাত এবং কোনো কোনো ক্ষেত্রে সহিংসতাই পরিচয়ের উপর নির্ভর করে, সেগুলোকে পরিপুষ্ট করে। তাহলে পরিচয়বাদের আমরা এক ধরনের পর্যালোচনামূলক একটা আহ, আলোচনা এখানে হাজির করার জন্য আহ্বান জানাব। উত্থান পর্ব কি সেটা আপনারা বুঝতে পারছেন। এখন প্রশ্নটা হচ্ছে এখানে অনেকান্তবাদ বা অনেকান্তবাদী অতীত বলতে এখানে কি বোঝানো হচ্ছে। সম্প্রতি আপনাদের বিশেষ করে পশ্চিম বাংলায় আমাদের সবারই আহ, প্রণম্য রণবীর চক্রবর্তী স্যার, অথবা সুচন্দ্রা ঘোষ ম্যাডাম, অথবা কোনো কোনো ক্ষেত্রে আহ, অধ্যাপক প্রমীলা থাপার, আহ, তারপরে আরো অনেকে যারা মোটামুটিভাবে এই যে সর্বভারতীয় যে প্রবল হিন্দুত্ববাদী ইতিহাসের যে আখ্যান, সেই আখ্যানের বিরুদ্ধে আহ, নানা ধরনের আহ, লড়াই জারি রাখছেন, বুদ্ধিবৃত্তিক লড়াই। তারা অনেকভাবেই বলার চেষ্টা করেছেন যে সর্বভারতীয় জাতীয়তাবাদ যে অখণ্ড ভারতীয় একটি জাতির কল্পনা, সেই হরপ্পা সভ্যতা বা বৈদিক সভ্যতার সময়কাল থেকে, পারলে তারও আগে থেকে আহ, একটা ধারাবাহিকতা নিয়ে করার চেষ্টা করে, সেইটা এক ধরনের সমরূপীকরণ ঘটায়, একটি একক পরিচয় হাজির করে, একটি একক বয়ান হাজির করে। কিন্তু আসলে আমরা যদি যে সমস্ত উৎসের ভিত্তিতে ইতিহাস লিখি বা ইতিহাস রচনা করি, সেই উৎসগুলোকে পর্যালোচনা করি, ওনারা বলছেন যে তাহলে দেখব যে আসলে অতীতেও অনেক ধরনের চিন্তাভাবনা ছিল, অতীতেও অনেক প্রসঙ্গ নিয়ে তর্ক বিতর্ক জারি ছিল। এমনকি বিভিন্ন জায়গায় বিভিন্ন ঐতিহ্যে বাদ এবং বিসংবাদ বা বাদ বিবাদ বা বাহাস জারি ছিল। এবং সেই বাহাস বা বিসংবাদে পরিচয়ের ব্যাপারটা যেভাবে ছিল, অবশ্যই পরিচয়ের ব্যাপারটা সেখানে ছিল, কিন্তু যেভাবে ছিল, যেভাবে পরিচয়টাকে আমরা উপস্থাপন করতাম, এখনকার আমাদের পরিচয়কে উপস্থাপন করা, পরিচয়কে পরিবেশন করা এই ডিজিটাল দুনিয়ায় সেটা একদমই পাল্টে গেছে। তাহলে অনেকান্ত মানে হচ্ছে, এখানে বলার চেষ্টা করেছেন তারা যে অনেক এক ধরনের বহু চিন্তা, বহু পরিচয়, বহু ইতিহাসের বহু গতিপথ মিলে আসলে অতীত। অতীতের যে রূপরেখা, অতীতের যে প্রবাহ, সেটা একটি প্রবাহ না, বহু প্রবাহের সম্মিলনে, আবার বহু প্রবাহের সাথে পরস্পরের সংঘাত বা পরস্পরের টানাপোড়েনে এই ইতিহাস আজকে এসে দাঁড়িয়েছে। তাহলে অনেকান্তবাদী বলতে আমরা এখানে সেই অনেককে কথা বোঝাচ্ছি, বহুর কথা বোঝাচ্ছি। ইতিহাসের শাস্ত্রান্তরী পর্যালোচনা, শাস্ত্রান্তরিক কথাটাও ব্যাখ্যা করা দরকার। সাধারণত শাস্ত্র বলতে আমরা যেটা বুঝি ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনের ধারণা তৈরি হয়েছে আমাদের এই উপমহাদেশে বা পশ্চিম ইউরোপে মোটামুটিভাবে এনলাইটেনমেন্ট
বা আলোকময়তার পরবর্তী সময়, যেটাকে সপ্তদশ অষ্টাদশ শতাব্দী অথবা তারপরে। সেখানে আমরা এই ধারণাগুলো অর্জন করেছি আসলে উপনিবেশিত হওয়ার মধ্য দিয়ে। এমন না যে আমাদের উপর এগুলো চাপিয়ে দেওয়া হয়েছে বা জোর করা হয়েছে। যাকে আমরা বলি যে হেজিমনিক অ্যাপ্রোপ্রিয়েশন, বা আমরা নিজেরাই এগুলো অনেক কিছুকে সভ্য হয়ে ওঠার জন্য গ্রহণ করেছি। সেই জায়গা থেকেও যদি দেখি তাহলে দেখব যে এখানে আলাদা আলাদা ডিসিপ্লিন তৈরি হয়েছিল। ইতিহাস একটি আলাদা শাস্ত্র, বিজ্ঞান আলাদা, সমাজবিদ্যা আলাদা, মানববিদ্যা আলাদা, বিজ্ঞানের মধ্যে প্রাকৃতিক বিজ্ঞান একরকম, জীববিজ্ঞান একরকম, এবং আমাদের বিদ্যায়তনগুলিতে, কলেজে, বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা সেভাবে এখনো পড়ি। অনুষদ আলাদা, বিভাগ আলাদা। কিন্তু এইটাই, এই যে শাস্ত্রগুলোকে আলাদা আলাদা খোপে খোপে আমরা ভরে দিলাম, সেটাই পরবর্তীকালে আসলে প্রশ্নবিদ্ধ হয়েছে। পরবর্তীকালে একটা সময় 60-এর দশক এবং 70-এর দশকে যে প্রসঙ্গগুলো এসছে, সেখানে বলা হচ্ছে যে কেবলমাত্র একটি শাস্ত্র দিয়ে এবং শাস্ত্রকে আমরা যে সীমানা দিয়ে বেঁধে দিচ্ছি, সেটা দিয়ে আসলে আহ, সত্য জানা সম্ভব না বা ব্যাখ্যা করা সম্ভব না। তখন বলা হলো বহু শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গির কথা, মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের কথা। তারপরে দেখা গেল যে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচটাও সমস্যাজনক। কেমন? যে মাল্টি ডিসিপ্লিনারিতে ডিসিপ্লিনগুলো তার তার সীমানা নিয়ে থাকবে, সেগুলোর মধ্যে কোনো না কোনো সম্পর্ক তৈরি হবে, এমন একটা বিষয়। তখন ধারণাগতভাবে বা পদ্ধতিগতভাবে অন্য যারা সমাজবিজ্ঞানী, মানবিক বিদ্যার মানুষজন, প্রকৃতিবিদ্যার মানুষজন, তারা বললেন যে আসলে আমাদের বলতে হবে ইন্টার ডিসিপ্লিনারিটির কথা। তাহলে মাল্টি ডিসিপ্লিনারির জায়গা থেকে আমরা চলে আসলাম ইন্টার ডিসিপ্লিনারি বা আন্তঃশাস্ত্রীয় দৃষ্টিভঙ্গিতে। সেখানে কি, সেখানে বাউন্ডারিগুলো, শাস্ত্রীয় যে সীমানাগুলো, সেগুলো অনেক ফ্লেক্সিবল, সেগুলো অনেক নমনীয়, বা সেগুলোর মধ্যে অনেক ছিদ্র আছে, তার মধ্য দিয়ে যোগাযোগ হবে বিভিন্ন শাস্ত্রের মধ্যে, ইতিহাসের সাথে প্রত্নতত্ত্বের, ইতিহাসের সাথে ইতিহাসের সাথে বিজ্ঞানের, ইতিহাসের সাথে আহ, ভাস্কর্যবিদ্যার বা শিল্পকলার ইতিহাসের, ইতিহাসের সাথে ধরা যাক যে সমাজবিজ্ঞানের নানা শাস্ত্রের। তো সেটাও আসলে খুব বেশি আহ, যে পরিবর্তিত যে দুনিয়া, সেই দুনিয়ায় সেই আন্তঃশাস্ত্রীয় দৃষ্টিভঙ্গিও সমস্যা তৈরি করতো। তার পরিবর্তে যেটা সাম্প্রতিককালে বলা হচ্ছে যে শাস্ত্রীয় সীমারেখা পুরোপুরি ভেঙে ফেলো, শাস্ত্রীয় সীমানার দরকার নাই। কারণ যেভাবে আমরা আসলে বর্তমানে এই অন্তর্জালিক দুনিয়ায় মোটামুটিভাবে একটি পরাবাস্তব বা অপর বাস্তব জীবনের মধ্যে বসবাস করি, এবং অনেক সময় আমরা পার্থক্য করতে পারি না যে আমরা আসলে কোনটা বাস্তব এবং কোনটা অপর বাস্তব। আহ, তার মধ্যে পার্থক্য করা খুব মুশকিল হয়ে পড়ে। এবং যেখানে অপর বাস্তবের বিভিন্ন বিষয় আমাদের বাস্তব যাপিত জীবনকে প্রভাবিত করে, আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের চিন্তা, আমাদের মনস্তত্ত্ব, আমাদের বেদনা, আমাদের আনন্দ, সব কিছুকে প্রভাবিত করে বা নির্মাণ করে, গঠন করে, সেখানে আসলে শাস্ত্রীয় সীমানার দরকার নেই। সেইখানেই প্রশ্নটা, মানে এই প্রস্তাবটা চলে আসছে ট্রান্স ডিসিপ্লিনারিটির কথা, বা আমরা যেটাকে বলি শাস্ত্রান্তরিতার প্রসঙ্গ। তাহলে এই যে আলোচনা, সেখান থেকে আমরা যদি যাই, তাহলে আমরা কয়েকটা বিষয় অলরেডি আমরা পরিষ্কার করে ফেলেছি, যেটা আমি এই স্লাইডটাতে আপনাদের দেখাইছি বা দেখানোর চেষ্টা করেছি যে অনেকান্তবাদ আসলে কি। অনেকান্তবাদ বলতে আসলে সমরূপীকৃত একক বা মনোলিথিক যে ইতিহাস, সেই ইতিহাসের কে চ্যালেঞ্জ করার জন্য, বা সেই ইতিহাসের যে এক রৈখিক সময়ানুক্রমিক যে বিবর্তনবাদী একটা রূপরেখার মধ্যে আমরা ইতিহাস লিখি বা রচনা করি, সেই রচনাকে প্রশ্ন করার জন্য অনেকান্তবাদী ধারণা, প্রস্তাবনা যথেষ্ট কিনা, সেটাও কিন্তু আমাদের ভাবতে হবে। কেন যথেষ্ট না, এই প্রসঙ্গে আমি পরে আসতেছি। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, সেই আলোচনাটা কিন্তু ইতিহাস তত্ত্বের আলোচনা। আপনারা ওখানে ইতিহাসের শিক্ষার্থীরা আছেন,
শিক্ষকরা আছেন তারা সবাই এ ব্যাপারে অবগত যে ইতিহাস তত্ত্ব বা হিস্টোরিওগ্রাফি নানাভাবে পরিবর্তন বা রূপান্তরের মধ্য দিয়ে গেছে। হয়তো আমরা আমাদের বিদ্যায়তনগুলোতে বা আমাদের জনপরিসরে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা কম করি, কিন্তু কোনো না কোনোভাবে যে পরিবর্তনগুলো জনপরিসরের বাইরে কোনো বিদ্যায়তনে অথবা কোনো প্রতিষ্ঠানে হচ্ছে, তার প্রভাব সরাসরি হোক বা চুইয়ে চুইয়ে হোক জনপরিসরে পড়ে। ঠিক যেমন হোয়াটসঅ্যাপ ইতিহাসের প্রভাব জনপরিসরে পড়ে, এমনকি নির্বাচনী আহ, আহ, ব্যবস্থাকেও প্রভাবিত করে, ক্ষমতাকে প্রভাবিত করে। আমরা সবাই জানি যে ইতিহাসের পদ্ধতি হিসাবে সমরূপীকরণ বা হোমোজেনাইজেশন, জেনারেলাইজেশন বা সাধারণীকরণ, এবং কোনো কোনো ক্ষেত্রে বিশ্বজনীনীকরণ বা ইউনিভার্সালাইজেশন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ধারণা বা প্রত্যয়, যেগুলো নিয়ে নানা ধরনের আলাপ আলোচনা পর্যালোচনা হয়ে আসতেছে, এবং সাম্প্রতিক সময়ে এই আলাপ আলোচনাগুলো অনেক বেশি হচ্ছে। সেক্ষেত্রে ইতিহাস কি আসলে আর্য অনার্য, সর্বভারতীয়, আঞ্চলিক, অথবা আহ, হিন্দু মুসলমান খ্রিস্টান এই পরিচয়, অথবা বাঙালি অবাঙালি, অথবা প্রাদেশিক রাষ্ট্রীয়, অথবা ধর্মীয়, অথবা কাল্ট, যেগুলোকে আমরা ছোট ধর্ম বলছি সেই বিষয়ে, অথবা ধরা যাক যে সভ্য অসভ্য জঙ্গলি, এই ধরনের কতগুলো বাইনারির বা পরস্পর বিপরীত কতগুলো ধারণার নিরিখে ইতিহাসকে আমরা বুঝবো কিনা, এই বাইনারির বাইরে কি ইতিহাস আছে কিনা। আমরা যদি আমাদের এই অঞ্চলের অবিভক্ত বাংলা অঞ্চলের যে প্রণম্য ইতিহাসবিদ যারা আছেন, আমি কয়েকজনের নামই উল্লেখ করছি, সকলের নাম উল্লেখ করা তো ছোট একটি সময়ের আলোচনায় সম্ভব না। তো সেখানে যেমন রমেশচন্দ্র মজুমদারের কথা যদি আমরা বলি আমাদের দেশের, অথবা রাজেন্দ্রলাল মিত্রের কথা আমরা বলি, আমরা অবশ্যই নিহার রঞ্জন রায়ের কথা যদি আমরা বলি, আমরা যদি বৃহৎবঙ্গের রচয়িতা দীনেশচন্দ্র সেনের কথা বলি, আমরা হরপ্রসাদ শাস্ত্রীর কথা যদি বলি, বা আরো একটু পরবর্তীকালে যদি আমরা দীনেশচন্দ্র সরকার থেকে শুরু করে ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কথা বলি, বা আরো অন্যদিকে যদি আমরা আমাদের এই অঞ্চলে অধ্যাপক আব্দুল করিমের কথা বলি, অথবা আহ, আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া, আমাদের এই অঞ্চলে প্রত্নতত্ত্বের ভিত্তিতে ইতিহাস রচনা করায় খুব পুরোধা ব্যক্তিত্ব, এদের কথা বলি, এরা সবাই বাংলার ইতিহাস রচনা করেছেন বা বিভিন্নভাবে বাংলার ইতিহাস লিখেছেন। কিন্তু আমরা কি নিহার রঞ্জন রায় যেভাবে ইতিহাস লিখেছিলেন, যেভাবে বাংলাকে বোঝার চেষ্টা করেছিলেন সেই 1940-এর দশকে, রমেশচন্দ্র মজুমদার কি একভাবে চেষ্টা করেছেন পদ্ধতিগতভাবে? তারা কি একই ধরনের রূপাত্ব ব্যবহার করেছেন? দীনেশচন্দ্র সেন বৃহৎবঙ্গে যেভাবে ইতিহাস বুঝেছিলেন, যে পদ্ধতিতে বা যে ধারণাগুলোকে ব্যবহার করেছিলেন, যে সমস্ত উপাত্ত ব্যবহার করেছিলেন, নিহাররঞ্জন রায় কি সে তেমন ব্যবহার করেছেন? রমেশচন্দ্র মজুমদার কি সেভাবে ব্যবহার করেছেন? অথবা নলিনীকান্ত ভট্টশালী যেভাবে ইতিহাস বোঝার চেষ্টা করেছেন প্রত্নতাত্ত্বিক বিভিন্ন নিদর্শনের ভিত্তিতে, তার সাথে রমেশচন্দ্র মজুমদারের ইতিহাস বোঝা পড়ার পার্থক্য কি? আমরা সবাইকে প্রণম্য হিসেবে বিবেচনা করতে পারি। প্রণম্য হিসেবে বিবেচনা করার অর্থ কিন্তু এই না যে আমাদের ওনাদের চিন্তাকে প্রশ্ন করার অধিকার নাই বা প্রশ্ন আমরা করব না। আজকে 2025 সাল, তারপরে নানাভাবে অনেকেই এই অঞ্চলের ইতিহাস যেমন লিখেছেন, এই অঞ্চলের সঙ্গে আহ, দক্ষিণ এশিয়ার বা ভারত উপমহাদেশের অন্যান্য অঞ্চলের সম্পর্কের উপর ইতিহাস লিখেছেন। সাম্প্রতিককালে যেমন খুব গুরুত্বপূর্ণ ইতিহাসের ধারণাগুলোর মধ্যে একটি হচ্ছে কানেক্টেড হিস্ট্রি, যেটাকে বলা হয় যে সংযোগের ইতিহাস। আপনারা অনেকেই সমুদ্র পথে সংযোগ অথবা স্থল পথে সংযোগ, বহু আগে থেকে বিশ্বায়ন
এবং মানুষের বিভিন্ন জায়গায় অভিবাসন, যুক্ততা, বিনিময়, তার ভিত্তিতে যে ইতিহাস, সেই বৈশ্বিক একটা ইতিহাস, ওয়ার্ল্ড হিস্ট্রির কথাও এখন বলা হচ্ছে। একই সঙ্গে আবার মাইক্রো হিস্ট্রি অথবা ছোট ছোট স্কেলে ইতিহাসের ধারণা কথা বলা হচ্ছে। তাহলে ইতিহাস চর্চার ক্ষেত্রে আমাদের দুটো জিনিস তো, বা দুটো ধারণা ছাড়া তো আমাদের ইতিহাস চর্চা করা সম্ভব না। এটা সবাই জানি না আমরা, সেটা হচ্ছে, একটা হচ্ছে স্থানের ধারণা, আর একটা হচ্ছে সময়ের ধারণা। এখন আমরা যদি প্রশ্ন করি যে আমাদের বাংলা অঞ্চলের ইতিহাস চর্চায় স্থানের ধারণাটা আসলে কেমন, বা স্থানিক পরিসরের ধারণাটা আসলে কেমন, আবার আমরা যদি দেখি যে আমরা সময়কে আমাদের ইতিহাস চর্চায়, যে ইতিহাস চর্চা আমরা পড়ি আমাদের ক্লাসরুমে অথবা আমাদের টেক্সট বুকগুলোতে, সেই ইতিহাস চর্চায় সময়কে কিভাবে দেখা হয়েছে। অবশ্যই আপনারা সবাই জানেন যে যুগ বিভাজন করা হয় ইতিহাস চর্চায়। প্রাচীন যুগ বলি আমরা, মধ্যযুগ বলি আমরা, আধুনিক যুগ বলি আমরা। এখানে আর একটা ঝামেলা আছে, যখন আমরা প্রাগইতিহাস এবং ইতিহাস এই দুই ভাগে ভাগ করি ইতিহাসকে, অথবা আবার তিন ভাগেও ভাগ করার প্রবণতা আছে, প্রাগইতিহাস, প্রায় ইতিহাস, অথবা ইতিহাস। মুশকিলের ব্যাপারটা হচ্ছে এই প্রত্যেকটা যুগ বিভাজনই কিন্তু আসলে স্থির বা অনড় কোনো ধরনের কোনো যুগ বিভাজন না। এগুলো সবই আমাদের তৈরি করা। বর্তমানে দাঁড়িয়ে আমরা আধুনিক যে ইতিহাস বিদ্যা, সেই বিদ্যার ভিত্তিতে এই বিভিন্ন ধরনের পিরিয়ড বা যুগ বিভাজন ইতিহাসে করছি। আপনি যদি প্রাক আধুনিক বিভিন্ন টেক্সচুয়াল সোর্সগুলো দেখেন, যে টেক্সচুয়াল সোর্সগুলো আমরা অনবরত ব্যবহার করি ইতিহাস চর্চার ক্ষেত্রে, অথবা লিপিতাত্ত্বিক বিভিন্ন টেক্সটগুলো দেখেন, সেখানেও কিন্তু আপনি দেখবেন যে আসলে এই যুগ বিভাজন আমরা এখন যেভাবে করি ওরকম যুগ বিভাজন নাই। এখন আমরা যেভাবে স্থানের ধারণা ব্যবহার করি, তখন কিন্তু সেরকম স্থানের ধারণা না। আপনি বলতে পারেন বা আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, আপনি বলতে পারেন না, বাংলা ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। আমরা বাংলা হাজার হাজার বছর আগে থেকে এই অঞ্চলে বাংলা নামে নামে একটি অঞ্চল প্রতিষ্ঠিত ছিল, এবং বাংলার ইতিহাস আসলে শৌর্যের ইতিহাস, বাংলার ইতিহাস বিদ্রোহের ইতিহাস, বাংলার ইতিহাস সমৃদ্ধির ইতিহাস। এভাবে আপনারা ইতিহাসের ব্যাখ্যা করতে পারেন। কিন্তু আমি যদি ভিন্নভাবে আপনাদের এই ব্যাখ্যার উল্টো দিকে দাঁড়িয়ে প্রশ্নগুলো করতে থাকি, যে আসলে বাংলা বলতে আমরা যে স্থানের পরিচয়টা এখন দিই, সেই বাংলা আর মুঘল যুগের সুবা বাংলা কি এক, ধারণাগত দিক থেকে অথবা স্থানিক সীমানার দিক থেকে? আপনি যদি এভাবে বলেন যে হ্যাঁ, আমরা বাংলা নামটি বঙ্গ নাম থেকে এসেছে, অথবা বিভিন্ন পুরনো টেক্সটে, বিভিন্ন পুরনো অভিলেখে, এপিগ্রাফে আমরা এরকম নাম পাই, বাঙ্গালা, বঙ্গালা, বঙ্গালা দেশও, অথবা আরো নানা ধরনের রূপাঞ্চলের নাম পাই, যে সবগুলো মিলিয়ে সেখান থেকেই আসলে বর্তমানে বাংলা নামে যে একটা ভূখণ্ড আছে, যে ভূখণ্ডের আমরা একটা সুনির্দিষ্ট কতগুলো সাংস্কৃতিক পরিচয় আছে বলে মনে করি, সেই ভূখণ্ডের পরিচয়। এবং তার ভিত্তিতে আপনারা ক্লেইম করতে পারেন, বা আপনারা দাবি করতে থাকি, বা আমরাও দাবি করতে থাকি যে হাজার হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস আমাদের। এই হাজার হাজার বছরের সমৃদ্ধ ইতিহাসটাই হচ্ছে একটি খুবই সমস্যাজনক দাবি। কারণ ইতিহাসে সময় এবং স্থান নিয়ে আমরা যদি আলোচনা করি, তার অনেকান্ত পরিচয় নিয়ে আমরা যদি আলোচনা করি, ইতিহাসের সময়ের এবং স্থানের অনেকান্ত পরিচয় একটু বুঝতে সমস্যা হতে পারে। আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি যে সময়ের ধারণা, আমরা এখন যে সময় দিয়ে ইতিহাস গুনি বা মাপি, সেটা কিন্তু আধুনিক সময়ের ধারণা, রৈখিক সময়। অধ্যাপক রমিলা থাপরের খুব বিখ্যাত কিছু লেখালেখি আছে, কাজ আছে এই সময়ের ধারণা নিয়ে, কিভাবে চক্রাকার সময়ের ধারণা অথবা রৈখিক সময়ের ধারণা হয়। সাম্প্রতিককালে সময়ের আধুনিক ধারণা নিয়ে ইতিহাসে, প্রত্নতত্ত্বে, অথবা এমনকি খোদ বিজ্ঞানের বিভিন্ন শাস্ত্রেও নানা ধারণা আছে যে সময়কে আমরা কিভাবে
আবিষ্কার করেছি। টাইম ওয়াজ ইনভেন্টেড দি ওয়ে উই টক অ্যাবাউট টাইম রাইট নাও। সেই রৈখিক সময়ের মধ্যে কতগুলো পর্বকে আমরা ভাগ করতেছি, পিরিয়ড বা যুগ। একটাকে বলতেছি প্রাচীন যুগ, একটাকে বলতেছি মধ্যযুগ, একটাকে বলতেছি আধুনিক যুগ। আচ্ছা, এই যে যুগে যুগে আমরা ভাগ করতেছি, কোন কোন মানদণ্ডের উপর ভিত্তি করে ভাগ করতেছি সেটা আপনি প্রশ্ন করেন। তাহলে এক যুগ থেকে আর এক যুগে যখন যাওয়া হচ্ছে, তার মানে হচ্ছে কি, এক ধরনের ধারাবাহিকতায় ছেদ ঘটতেছে। একটা যুগের মধ্যে কতগুলো বৈশিষ্ট্যগত ধারাবাহিকতা আছে বা কন্টিনিউইটি আছে, সেই যুগ থেকে আমরা যখন অন্য যুগে পা দিচ্ছি, সেই কন্টিনিউইটি ব্রেক ঘটতেছে। এখন এই ব্রেক ঘটার মধ্য দিয়ে কি পূর্ব যুগের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কি পরবর্তী যুগে কন্টিনিউ করে নাই? রাজার বদলের সঙ্গে সঙ্গে কি সবকিছু পাল্টে গেল? আমরা ইতিহাস দেখি, পাল যুগ, মৌর্য যুগ, আধুনিক যুগ, শুঙ্গ যুগ, অথবা সুলতানি আমল। এখন বলেন যে এই যে রাজা বা শাসকদের পরিচয়ের উপর ভিত্তি করে যুগ বিভাজন, এই যুগ বিভাজনটা কেন তৈরি হইল? এই যুগ বিভাজনের কোনো ধরনের কোনো যৌক্তিকতা বর্তমানে দাঁড়িয়ে আপনি খুঁজে পান কিনা? যে শাসকের বা রাজবংশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের জীবন যাপন, চিন্তা ভাবনা, খাওয়া দাওয়া থেকে শুরু করে রাজস্ব আদায়, ভূমি ব্যবস্থাপনা, এগুলো সব কি পাল্টে গেছিল? মুদ্রা ব্যবস্থা, লেখালেখি, লিপি পাল্টায়নি। তাহলে যুগ বিভাজনটা আরোপ করা যুগ বিভাজন। বর্তমানে দাঁড়িয়ে আমরা আমাদের পরিচয়ের সাথে সঙ্গতি রেখে আমরা সময়কে কতগুলো ভাগে ভাগ করি। আবার আমরা যদি এইভাবেও বলি যে ইতিহাস এবং প্রাগইতিহাসের মধ্যে যদি আমরা ভাগ করি, পশ্চিমবঙ্গের বাঁকুড়া, বীরভূম এই অঞ্চলে অসংখ্য প্রাগৈতিহাসিক প্রত্নস্থান আবিষ্কৃত হয়েছে, যা ভাগীরথীর এপারে আমরা তুলনামূলকভাবে অনেক কম পাইছি। এখন আমরা যদি বলি যে এই যে প্রাগইতিহাস ইতিহাসের ভাগ, প্রাগইতিহাসের শুরু কবে হয়েছে আর ইতিহাসের শুরু আমরা কবে বিবেচনা করি, কিসের উপর ভিত্তি করে আমরা প্রাগইতিহাস এবং ইতিহাসের মধ্যে ভাগ করি, মানদণ্ড কি? প্রধান মানদণ্ড হচ্ছে লিখিত উৎসের উপস্থিতি বা অনুপস্থিতি। আমরা মনে করি যে ইতিহাস সেই সময়কাল থেকে আমরা ঐতিহাসিক সময় বলি যখন আমাদের লিখিত উৎস আছে। আবার যে লিখিত উৎস আছে কিন্তু আমরা পাঠোদ্ধার করতে পারিনি, সেটাকে আমরা কোনো কোনো ক্ষেত্রে আবার প্রায় প্রায় ইতিহাস বলি। এখন খেয়াল করেন যে মানুষের উদ্ভব যদি 3 মিলিয়ন বছর আগে হয়, ধরা যাক অ্যাপ্রক্সিমেটলি, তাহলে লিখন শৈলীর আবিষ্কার কতদিন আগে হয়েছে? আমরা যদি আমাদের বর্তমানে যেভাবে কালপঞ্জি বা ক্যালেন্ডার দিয়ে সময়কে মাপি সেভাবেই যদি আমরা দেখি, তাহলেও দেখবো ম্যাক্সিমাম 6,000 বছর বা 7,000 বছর। তাহলে মানুষের ইতিহাসের একটা বিশাল অংশে মানুষ লিখতে পারতো না, কোনো লিখিত উৎস নাই আমাদের। তাহলে 6,000 বছরের আগে যে মানুষের পরিচয়, মানুষের যে নড়াচড়া, মানুষের যে জীবনযাপন, মানুষের যে অভিভাষণ, সেগুলোকে আমরা কিভাবে বুঝবো যেখানে আমাদের লিখিত উৎস নাই? তখনই কিন্তু আসলে প্রত্নতত্ত্বের একটা গুরুত্ব তৈরি হয়েছিল ইউরোপে। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা যদি প্রত্নতত্ত্বের উদ্ভব ও বিকাশের ইতিহাস পর্যালোচনা করি, আপনারা ব্রুস ট্রিগারের একটি খুব দারুণ বই আছে, এ হিস্ট্রি অফ আর্কিওলজিক্যাল থট। আরেকটি খুব সুন্দর ভালো বই আছে গেভিন লুকাসের। উনি দেখানোর চেষ্টা করেছেন কিভাবে টাইম এবং আর্কিওলজি রিলেটেড এবং প্রাগইতিহাসের চর্চা কিভাবে আসলে আমাদের প্রত্নতত্ত্ব সম্পর্কীয় ধারণা ইতিহাস সম্পর্কিত ধারণাকে প্রভাবিত করেছিল। সেখানে দেখা যায় যে বস্তুগত নিদর্শন নির্ভর ইতিহাস চর্চা হচ্ছে সত্য ইতিহাস, অন্যদিকে লিখিত ইতিহাস, লিখিত উৎস নির্ভর ইতিহাস চর্চা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে পক্ষপাত দুষ্ট ইতিহাস। আমরা যে সময়ের ইতিহাস চর্চার কথা বলছি সেই সময়ে কিন্তু ইতিহাসের মূল উৎস ছিল বাইবেল বা বাইবেলীয় সৃষ্টিতত্ত্ব। প্রাগইতিহাস নিয়ে যখন প্রথম আলাপ আলোচনা শুরু হয় তখন কিন্তু
সেই আলাপ আলোচনাগুলো যারা উত্থাপন করেছেন তাদেরকে তৎকালীন যে খ্রিস্টীয় পুরোহিততন্ত্র তাদের সাথে বড় সংঘাতে লিপ্ত হতে হয়েছিল। কিন্তু তখনও ধরে নেওয়া হয়েছিল যে বস্তুগত নিদর্শন লিখিত উৎসের চাইতে অনেক বেশি নির্ভরযোগ্য, যে কারণে আমরা বাংলায় ব্যবহার করি এখনো বস্তুনিষ্ঠতা, বা আমরা বলি অবজেক্টিভিটি ইতিহাস চর্চায়, যেটাকে আমরা বাংলা করি নৈর্ব্যক্তিকতা। কিন্তু পরে দেখা গেল যে টেক্সটে যেমন নানা ধরনের রচয়িতার প্রভাব থাকে, টেক্সট পাঠ করার ক্ষেত্রে আমরা যারা পাঠক, পাঠকরাও যে নানাভাবে পাঠ করতে পারি, এক একজন পাঠক তার নিজস্ব গড়ে ওঠার উপর ভিত্তি করে যে পাঠ করেন তার মধ্যে যেমন ভিন্নতা থাকতে পারে, প্রত্নতাত্ত্বেও যতই বস্তুর কথা আমরা বলি না কেন, যতই এম্পিরিক্যাল সায়েন্টিসিজমের কথা আমরা বলি না কেন, আলটিমেটলি বস্তুগত নিদর্শন ব্যাখ্যা করার ক্ষেত্রেও আমাদের সত্তা বা আমাদের সামষ্টিক সত্তা অথবা ব্যক্তি সত্তার প্রভাব পড়তে পারে। এবং তার প্রভাব আমরা সাম্প্রতিক ভারতীয় উপমহাদেশে অসংখ্য দেখি। আপনি যদি সাম্প্রতিককালে ধরা যাক যে দিল্লিতে পুরানো কেল্লায় যে প্রত্নতাত্ত্বিক খনন চলছে, সেই খননের একটা বড় উদ্দেশ্য হচ্ছে রামায়ণ বা মহাভারতে আর সময়কালের প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে বের করা। আপনারা যদি কুরুক্ষেত্র, হস্তিনাপুর ইত্যাদি নামের প্রত্নস্থানগুলোতে খননের বিভিন্ন প্রতিবেদন দেখেন, সেখানেও আপনারা লক্ষ্য করবেন যে রামায়ণ এবং মহাভারতে যেভাবে কুরুক্ষেত্র বা হস্তিনাপুরের বর্ণনা আছে তার সাথে মিলিয়ে এক ধরনের প্রত্নতত্ত্ব একটা প্রমাণ হাজির করা, যে রামায়ণ এবং মহাভারতে যা লেখা আছে সেই এপিক বা মহাকাব্যের সূত্রগুলোতে যার উল্লেখ আছে টেক্সটে, তার বস্তুগত প্রমাণ হাজির করাটাই ছিল লক্ষ্য। এখন যে নতুন দাবি উত্থাপিত হয়েছে, ধরা যাক যে দিল্লিকে ইন্দ্রপ্রস্থ নামে পরিচিত করতে হবে, এটাও মহাভারতের সেই এপিক টেক্সটের ধারণা থেকে প্রভাবিত। বাংলা অঞ্চলেও এই প্রবণতাগুলো আমরা যদি একটু গভীর মনোযোগের সাথে লক্ষ্য করি আমরা দেখতে পাবো। ঠিক যেভাবে আমরা হাজার বছরের ইতিহাসের একটা টানা বয়ান হাজির করি, বঙ্গ থেকে বাংলা এই রকম একটা বয়ান হাজির করি, সেই বয়ানের মধ্যেও আমরা আসলে সর্বভারতীয় প্রবল জাতীয়তাবাদেরই আঞ্চলিক এক ধরনের শাখা বা আঞ্চলিক এক ধরনের প্রবণতা লক্ষ্য করতে পারি। আমাদের মনে রাখতে হবে যে পরিচয়বাদী প্রবণতাগুলো বর্তমানের পরিচয়, যেটাকে আমরা বলি প্রেজেন্টিজম। বর্তমানের পরিচয়কে আমরা যখন অতীতে আরোপ করতে চাই তখন সেখানে এক ধরনের কালো বিভ্রান্তি বা অ্যানাক্রোনিজম তৈরি হতে বাধ্য। এবং জাতীয়তাবাদ ডিপেন্ড করে বা নির্ভর করে জাতিগত পরিচয়ের একটা ঐতিহাসিক পরিচয়ে দাঁড় করানোর জন্য। যে ঐতিহাসিক পরিচয়টা যত বেশি পুরনো হবে সেই জাতির মর্যাদা বা বৈধতা তত বেশি তৈরি হবে। যে জাতির গৌরবময় ইতিহাস যত বেশি মানুষের মধ্যে ছড়ানো যাবে, সেই জাতির যে ভ্রাতৃত্ববোধ, অথবা আমরা নাৎসি চিন্তার যদি অনুকরণ করে বলি যে ব্লাড অ্যান্ড ল্যান্ডের ধারণা, যে রক্তের সম্পর্ক এবং পবিত্র একটি ভূমি, সেই ভূমিতে থাকা মানুষজনই হচ্ছে বংশানুক্রমে আর্য এবং জার্মান, যারা পিওর বা পবিত্র বিশুদ্ধ যারা অধিবাসী তারা। সেই অনুযায়ী নাৎসিরাও কিন্তু ইতিহাস রচনা করায় হাত দিছিল এবং প্রাগইতিহাস চর্চাও খুব গুরুত্ব পেয়েছিল নাৎসিদের খাতে। এবং আমরা হয়তো নাৎসি হিসেবে নিজেদেরকে স্বীকার করব না, বা আমরা হয়তো নাৎসি নাও, কিন্তু প্রচ্ছন্নভাবে আমরা যদি আসলে বিবেচনা করি আমরা দেখব যে কোনো না কোনোভাবে আমরা ওই রূপরেখা বা ওই ধারণাগুলো অনুসরণ করেই চলছি। এখন আমরা যদি কয়েকটা খুব ইন্টারেস্টিং যে আলোচনাগুলো আমি সার্বিকভাবে করেছি সেই আলোচনাগুলোকে আর একটু স্পেসিফিক করে শিক্ষার্থীদের জন্য বোঝার জন্য উপস্থাপন করি, তখন আমরা দেখব যে ইতিহাস চর্চা বা প্রত্নতত্ত্ব চর্চায় নৈর্ব্যক্তিকতাবাদ এবং নৈর্ব্যক্তিকতাবাদের উল্টা সাপেক্ষিকতাবাদের একটা টানাপোড়েন দীর্ঘদিন যাবত আছে। প্রথমে নৈর্ব্যক্তিকতা, বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা থাকতে হবে,
প্রত্যেকটি উপাদানকে আমাদের বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষভাবে বিবেচনা করতে হবে, এই দাবি ইতিহাসবিদরা করেছেন। পরবর্তীকালে ইতিহাসবিদরা আবার বলার চেষ্টা করেছেন যে না, এটা কোনোদিনই সম্ভব না যে কোনো ইতিহাসবিদ বর্তমানে দাঁড়িয়ে অবজেক্টিভলি, বস্তুনিষ্ঠভাবে, নিরপেক্ষভাবে তিনি অতীতকে বুঝবেন। নিটশের একটি বিখ্যাত কথা আছে যে অতীত বলতে আসলে একক কোনো সত্য নাই, অতীত আসলে অনেকগুলো ব্যাখ্যা। অর্থাৎ প্রত্যেকটা ব্যাখ্যাই, অতীতের যদি মাল্টিপল ইন্টারপ্রিটেশন থাকে, তাহলে প্রত্যেকটা ব্যাখ্যাই কি আসলে সত্য? এইটা কিন্তু আরেকটা বড় সমস্যা বর্তমানে দাঁড়িয়ে, যে অবজেক্টিভিজম এবং রিলেটিভিজমের যে ডিবেট, যে সত্য অনেক হইতে পারে। অথবা গত সপ্তাহে আপনারা অনেকেই দেখেছেন হয়তো, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে আমাদের সকলের প্রণম্য অধ্যাপক রমিলা থাপার একটি বক্তৃতা করেছিলেন। সেখানে এক, মানে অডিয়েন্স থেকে একজন প্রশ্ন করেছিলেন যে তাহলে আমরা সত্য কিভাবে জানবো ইতিহাসে। অধ্যাপক রমিলা থাপারের উত্তরটা কিন্তু খুবই আগ্রহ উদ্দীপক হতে পারে আমাদের জন্য। তার উত্তরটা ছিল এরকম যে আমরা আসলে ফ্যাক্ট বা সত্য জানার জন্য ইতিহাস চর্চা করি না। আমরা কেন ইতিহাস চর্চা করি? অতীতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা কোন কোন প্রক্রিয়ায় ঘটেছে তা ব্যাখ্যা করাটাই আসলে ইতিহাসবিদদের কাজ। সত্য খোঁজা ইতিহাসবিদদের কাজ না। এই কথাটা আপাত দৃষ্টিতে সমস্যাজনক মনে হতে পারে, কিন্তু আমরা যদি একটু গভীরভাবে এবং নিবিড়ভাবে পর্যালোচনা করি, তাহলে দেখব যে তিনি বলতে চেয়েছেন যে এই যে সত্য খোঁজার একটা ভয়াবহ মহৎ আকাঙ্ক্ষা একজন ইতিহাসবিদের মধ্যে অথবা একজন প্রত্নতত্ত্ববিদের মধ্যে আছর করে, সেই আছরের বা সেই ভার বহন করতে গিয়ে আসলে বড় বড় ব্লান্ডারগুলো আমরা ঘটাই। আমরা বাবরি মসজিদকে মন্দির বানাই, আমরা খনন করে বস্তুগত নিদর্শন দিয়ে প্রমাণ করতে চেষ্টা করি যে হ্যাঁ, বাবরি মসজিদের নিচে একসময় হিন্দু মন্দির ছিল, যদিও সেই খনন পুরোটাই ভুল পদ্ধতি অনুসরণ করে হয়েছিল। সেই খনন আদালতের নির্দেশনায় হয়েছিল এবং রাষ্ট্রীয় একটি সংস্থা সেই খনন করেছিল, এবং সেই খননের ব্যাকগ্রাউন্ডের প্রক্রিয়াগুলো নিয়েও দারুণ গবেষণা আছে। সেটা কিভাবে ওই ইতিহাস তৈরি করা হয়েছিল, সেই সত্য তৈরি করা হয়েছিল যে ওখানে আসলেই একটি মন্দির ছিল। তাহলে বস্তুগত নিদর্শনের ভিত্তিতে সত্য তৈরি করলে তার একটা আলাদা গ্রহণযোগ্যতা পাওয়া যায়। তার মানে এই না যে ওই সত্যটা সত্য। সত্য আমরা উৎপাদন করতে পারি এবং সত্যের পক্ষে আমরা হাজারো বস্তুগত প্রমাণ হাজির করতে পারি, সেই স্বাধীনতা আমাদের আছে। কারণ কি, এখানেই আর একটা খুব ইন্টারেস্টিং প্রসঙ্গ আসবে, যে আমরা যখন গবেষণা করি, একজন ইতিহাসবিদ যখন আর্কাইভে বিভিন্ন পুরনো দলিল পত্র নিয়ে গবেষণা করেন অথবা কোনো টেক্সচুয়াল সোর্স নিয়ে গবেষণা করেন, তিনি কিভাবে ওই সোর্সগুলোকে পাঠ করছেন, ব্যাখ্যা করছেন, সেই প্রক্রিয়াটা কিন্তু তিনি যখন কোনো লেখা লিখছেন সেই লেখার মধ্যে উপস্থিত থাকে না। একজন প্রত্নতাত্ত্বিক যখন খনন করছেন বা প্রত্নতাত্ত্বিক জরিপ করছেন, প্রত্নতাত্ত্বিক কোনো ধরনের কোনো বস্তু নিয়ে আলাপ করছেন, তিনি কোন প্রক্রিয়ায় করছেন সেটা কিন্তু প্রকাশিত গবেষণা প্রবন্ধে অনুপস্থিত থাকে। আমরা শুধুমাত্র ফলাফলটা পাই। তিনি হয়তো একটি পদ্ধতির কথা উল্লেখ করেন, কিন্তু আসলে কিভাবে তিনি পাঠ করছেন, কিভাবে তিনি গবেষণা করছেন, কখন কি ঘটতেছে, সেগুলো আমরা কিন্তু জানতে পাই না। সেগুলো হয়তো কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো আহ, ঘটনা ঘটে বা আবিষ্কার ঘটে, সেটা খুবই অ্যাক্সিডেন্টাল। যেমন সেদিন খুব ইন্টারেস্টিং একটা লেখা পড়তেছিলাম আমি, যে আফ্রিকায় একটি সাইটে, তারকানা লেকে, আপনার কতগুলো পাথরের তৈরি হাতিয়ার পাওয়া গেছে। এবং ওই পাথরের তৈরি হাতিয়ারগুলো প্রথম প্রমাণ যে মানুষ বা হোমোজেনাসের প্রজাতি পৃথিবীতে আসার আগেও যে প্রাইমেট প্রজাতিগুলো ওই হাতিয়ারগুলো ব্যবহার করত। এবং ইন্টারেস্টিংলি ওই হাতিয়ারগুলো আবিষ্কার যে ঘটছিল, যিনি আবিষ্কার করেন
তিনি অ্যাক্সিডেন্টালি আবিষ্কার করেছিলেন। তিনিই পরে বর্ণনা করছেন, তার ভাষ্য অনুযায়ী বলছি, যে তিনি তার যাওয়ার কথা লেকের মধ্য দিয়ে হাঁটার সময় ডান দিকে, তিনি দিক ভুল করে বাঁ দিকে গিয়েছেন। বাঁ দিকে যাওয়ার কারণেই তিনি গিয়ে আসলে এই হাতিয়ারগুলোর লোকেশনটা আবিষ্কার করেন। তাহলে এটা তো সাম্প্রতিককালের একটি গবেষণার মধ্যে যে মানে হঠাৎ করে দুর্ঘটনা ঘটিত আবিষ্কার। অতীতে আমরা যদি এভাবে দেখি চেষ্টা করি, আমরা তো সবসময় ইতিহাসে কজালিটি একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা। কার্যকারণ কিভাবে ঘটছে, আমরা তো সবাই কার্যকারণ ব্যাখ্যা করি এবং অবজেক্টিভলি ব্যাখ্যা করি। এই কার্যকারণ বা কজালিটি নিয়ে, কজেশন নিয়ে কিন্তু ইতিহাস তত্ত্বে প্রচুর তর্ক বিতর্ক আছে। এই কজেশনের সাথে সম্পর্কিত হচ্ছে ইতিহাসের আরেকটা খুব গুরুত্বপূর্ণ ধারণা, কন্টিনজেন্সি, যেটাকে আমরা এখন মনে করছি যে একসময় ইতিহাসের গতিপথ ঘুরে দিছিল, গতিপথকে পাল্টায় দিছিল, বাক বদল করেছিল। সেই সময় কি মানুষজন ওই ঘটনাটাকে ওইভাবে দেখছে, ওই কনটেক্সটে, ওই পরিপ্রেক্ষিতে? তা কিন্তু না। যখন প্রথম প্রিন্টিং মেশিন আবিষ্কার করা হয়, মানে ছাপাখানার যন্ত্র, যিনি ছাপাখানার যন্ত্র আবিষ্কার করেছিলেন, তিনি কি জানতেন যে এই ছাপাখানার যন্ত্র পরবর্তীকালে দুনিয়ার ইতিহাস পাল্টায় দিবে? যখন ধরা যাক যিনি বন্দুক আবিষ্কার করেছিলেন, তিনি কি জানতেন যে এই বন্দুক সাম্রাজ্য বিস্তার শুধু না, পরবর্তীকালে বন্দুক বা গান পাউডার পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষের জীবনযাপনকে পুরো পাল্টায় দেবে, মানুষ এবং প্রকৃতির সম্পর্ককে পাল্টায় দিবে? তাহলে এরকম খুব মজার মজার বিষয় আছে। আমার যেমন খুব প্রিয় একজন ইতিহাসবিদ হচ্ছেন মনুয়েস পিল্লাই, যার লেখালেখি আপনারা অনেকেই পড়েছেন। আর একজনের সাম্প্রতিককালে উনি খুব জনপ্রিয় পডকাস্টারও, অনিরুদ্ধ কানসেট্টি। তার খুব চমৎকার দুটো বইও আছে, কখনো সুযোগ পেলে যারা শিক্ষার্থীরা আছেন তাদের অবশ্যই পড়া উচিত। এবং ওনারা খুব ইন্টারেস্টিং কতগুলো জিনিস অনেক জনপ্রিয়ভাবে বলার চেষ্টা করেছেন। যেমন সিম্পল, যে অনেক সময় ইতিহাসে ঘটনাবলীর মধ্য দিয়ে আকস্মিকভাবে অনেক ঘটনা ঘটে, যে আকস্মিক ওই ঘটনাগুলোর প্রভাব ওই সময়ে আসলে টের পাওয়া যায় না। পরবর্তীকালে ওই ঘটনাই ওইটাই বড় ধরনের এফেক্ট তৈরি করে। এটা হতে পারে, আমরা বলতে পারি রিপল এফেক্ট, বলতে পারি আমরা বাটারফ্লাই এফেক্টের মতো। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় একজন সংবাদ প্রেরককে আমরা প্রেরণ করলাম ঘোড়ার পিঠে করে। যে সংবাদটি সংবাদ প্রেরক নিয়ে গেলেন, সেই সংবাদটি পরবর্তীকালে একটি জায়গার ইতিহাস পাল্টায় দিল, বা ক্ষমতা কাঠামো পরিবর্তন করে ফেলল। ওই ঘোড়সওয়ার যদি ওই সংবাদটি নিয়ে না যেতেন, তাহলে কি হতো? ধরা যাক কলম্বাস ভারতে আসার জন্য সমুদ্র যাত্রা করেছিলেন, উনি যদি ভারতে আসতেন, সেটা না এসে উনি গিয়ে পৌঁছলেন ওয়েস্ট ইন্ডিজে, এখন যখন ওয়েস্ট ইন্ডিজ বলি নাম। অথবা ভাস্কো দা গামা যখন কালিকটে এসে নামলেন, সেই সময় তার জাহাজ সমুদ্রে ডুবি হয়ে গেল, অনেক সমুদ্রে জাহাজ ডুবতো সেই সময়। তো এইটাকেই আমরা বলি কন্টিনজেন্সির আলাপ। তাহলে এখন আমরা কি ধরনের ইতিহাস চর্চার কথা বলি, এবং ইতিহাসের সাথে প্রত্নতত্ত্বের সম্পর্কটা কি, সেই আলাপ দিয়ে আমরা আসলে আজকের আলাপ শেষ করব। যে আমরা এখন প্র্যাগমেটিক অবজেক্টিভিটির কথা বলতেছি, যে সত্য নাই বা সত্য অনেক, সেই অবস্থানও যেমন বিপজ্জনক, আবার সত্য আছে, সত্য জানা সম্ভব, সত্য একরকম, সেই অবস্থানও খুব সমস্যাজনক। তাহলে একটা মাঝামাঝি অবস্থান আমরা বলবো, অথবা পরস্পরের সাথে জটিলভাবে সম্পর্কিত অবস্থানের কথা আমরা বলবো। সেক্ষেত্রে আমাদের কালিক যে স্কেল এবং স্থানিক স্কেলের কথা ভাবতে হবে। স্থানিক স্কেলে আমরা যেমন একটা নির্দিষ্ট এলাকা হতে পারে, তারপরে অঞ্চল হতে পারে তার বড়, তারপরে একটা সাম্রাজ্য হতে পারে বা বড় একটি টেরিটরি হতে পারে, তারপরে বৈশ্বিক টেরিটরি হতে পারে, সেটা হতে পারে। আবার কালিক স্কেলেও আমরা বলতে পারি যে আমরা 10,000 বছরের একটা স্কেলে কথা বললাম, আবার আমরা গত 10 বছরের স্কেলে কথা বললাম।
তো এই যে মাইক্রো স্কেলে যখন আমি কথা বলবো, আবার ম্যাক্রো স্কেলে আমি যখন কথা বলবো বা আলাপ আলোচনা করব, সেখানে ইতিহাসের উপাদানগুলো, উৎসগুলো নিয়ে যে ডিল করা বা আলাপ আলোচনা করা, তার ধরন পাল্টাবে। দ্বিতীয়ত, রিফ্লেক্সিভ আন্ডারস্ট্যান্ডিং। ইতিহাসবিদদের ভূমিকাকে অ্যাকনলেজ করতে হবে। আমাদের পক্ষপাতিত্ব, আমাদের সত্তাশ্রয়ী নানা ধরনের পক্ষপাত বা ইনক্লাইনেশন, সেগুলো নিয়ে আমাদের ইন্ট্রোস্পেক্টিভ হতে হবে, যেটাকে আমরা সমাজবিজ্ঞানের ভাষায় বলি রিফ্লেক্সিভিটি। ক্রিটিক্যাল থিওরি এবং উত্তর কাঠামোবাদ এই কতগুলো জিনিসকে আমাদের সামনে নিয়ে এসে হাজির করেছে, যে আখ্যানগুলো কিভাবে গঠিত হয়, নির্মিত হয়। আবার এই আখ্যান নির্মাণবাদের ক্রিটিকও আছে বা সমালোচনাও আছে, যে নির্মাণবাদী হলে আবার সেই জায়গায় আমরা পৌঁছে যাইতে পারি যেখানে সত্য সাপেক্ষিক হয়ে দাঁড়ায়, সকল সত্যই নির্মাণ। অর্থাৎ বর্তমানে ইতিহাসবিদরা বা প্রত্নতাত্ত্বিকরা সেই সত্যকে নির্মাণ করতেছেন, তাইলে তো আসলে সত্য বলে কিছু থাকে না। এবং বড় ধরনের যে সমস্ত বড় বড় বয়ানগুলো আছে, মেটা ন্যারেটিভ আমরা বলি, সেই মেটা ন্যারেটিভগুলোকে চ্যালেঞ্জ করা, যে বিবর্তন। আমরা যখন বলি যে রাইজ অ্যান্ড ফল অফ ইন্ডাস সিভিলাইজেশন, অথবা রাইজ অ্যান্ড ফল অফ পালা এম্পায়ার, অথবা রাইজ অ্যান্ড ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার, প্রত্যেকটা জায়গায় এই রাইজ এবং ডিক্লাইন কিন্তু আসলে এক ধরনের টেম্পোরাল ইভেন্টের কথা বলে, যেটা প্রবলেমেটিক। রাইজ মানে উত্থান, বা ডিক্লাইন মানে পতন। তার মানে এর মধ্যে একটি এভলিউশনারি বা বিবর্তনবাদী একটি চিন্তা আমাদের মধ্যে আগে থাকতেই পূর্বানুমান হিসেবে থাকে, যেখানে আমরা বলি যে একটা উত্থান হয়েছে আর একটা পতন হয়েছে। কিন্তু আমরা যদি অন্যভাবে দেখি, যে আসলে কন্টিনিউটিও আছে, এখানে সময়ের সাথে সাথে যেমন বদল ঘটতেছে, শাসকদের বদল ঘটতেছে, বা কোনো কোনো ক্ষেত্রে পলিটির বদল ঘটতেছে, কিন্তু জীবনযাপনের অনেক কিছু আবার একই রকম আছে। ম্যাটেরিয়াল কালচারের অনেক কিছুই আবার একই রকম আছে। রিলিজিয়াস ট্র্যাডিশনের অনেক কিছুই আবার একই রকম আছে। খাদ্যাভ্যাসের অনেক কিছুই আবার একই রকম আছে। যে কারণে এখন নানাভাবে নানা দৃষ্টিভঙ্গিতে ইতিহাস লেখা হচ্ছে। আমরা যেমন ফুডের হিস্ট্রি পড়ি, আমরা তেমনি শুধুমাত্র পোষা প্রাণীর ইতিহাস পড়ি। শুধু ঘোড়া নিয়ে ইতিহাস হতে পারে, শুধু একটি নদী নিয়ে আমরা ইতিহাস লিখতে পারি, শুধু একটি একটি গাছ নিয়ে আমরা ইতিহাস লিখতে পারি, শুধু এক পরিবেশের একটা নির্দিষ্ট কতগুলো বৈশিষ্ট্য নিয়ে আমরা ইতিহাস লিখতে পারি। আমরা দীর্ঘ সময়ের প্রেক্ষিতে ইতিহাস আলোচনা করতে পারি, যেটাকে আমরা বলছি ডিপ হিস্ট্রি। মানুষ কেন্দ্রিক ইতিহাসের বাইরে গিয়েও আমরা ইতিহাসকে ভাবতে পারি, যে যারা মানুষের বাইরে যে সমস্ত একটি গাছ, একটি পুকুর, একটি নদী, একটি পাহাড়, একটি জমি, একটি বিল, বা সমুদ্রের ইতিহাস, সমুদ্র যাত্রার ইতিহাস, কত বিচিত্রভাবে যে এখন ইতিহাসকে দেখা হয় এবং ইতিহাসকে নিয়ে আলোচনা করা হয়, সেটা নিশ্চয়ই আপনাদের অনেকেই অবগত আছেন। এইখানে সাম্প্রতিককালের ডিবেটগুলো একটা মোটামুটি রেডিয়াল একটা ইনফোগ্রাফিকতে আপনি দেখতে পাবেন, যেখানে আপনি অনেকগুলো প্রসঙ্গ এখানে আছে। যেমন পোস্ট ট্রুথ এরার মধ্যে আমরা আছি, সবাই বলে, মানে সত্যোত্তর দুনিয়া। এই সামাজিক যোগাযোগ মাধ্যম, ডিজিটাল জগতে আসলে সত্য প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে, যা প্রচারিত হচ্ছে, যা আমরা কনজিউম করছি তাই সত্য। তার মধ্য থেকে আমরা আসলে সত্য কিভাবে জানবো? এখন সত্য জানাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে, বিশেষ করে এত বেশি ডিসইনফরমেশন, এত বেশি ফেক নিউজ, এবং ইতিহাস নিয়ে এত বেশি ধরনের প্রোপাগান্ডামূলক বিভিন্ন ন্যারেটিভ ছড়ানো হয়, যে আমাদের পক্ষে সত্য জানাটা খুব মুশকিল হয়ে পড়ে। সেক্ষেত্রে আমাদের আবার আমরা সেই ইন্টারনেটেরই সাহায্য নিতে পারি। ইন্টারনেটেই বা বিভিন্ন সাইটেই আমরা খুঁজে দেখতে পারি, আমাদের হাতে যে ডিভাইসটা আছে সেই ডিভাইসই আমাদেরকে সাহায্য করতে পারে ডিস ইনফরমেশন দ্বারা প্রভাবিত হতে, আবার ইনফরমেশনের কোনটা সত্য বা কোন কোন পরিস্থিতিতে আসলে এই ইনফরমেশনগুলো বদলাইছে সেগুলো জানার ক্ষেত্রে। তারপরে ধরা যাক যে ডিজিটাল যে হিস্ট্রি,
অ্যালগোরিদম কিভাবে আমাদের জানাকে প্রভাবিত করতেছে। আমাদের যখন ইন্টারনেটে কোনো জিনিস দেখি, ফেসবুকে বা টুইটারে বা হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে, তখন সেই দেখাটা আমাদের মনস্তত্ত্বকে কিভাবে প্রভাবিত করে, আমাদেরকে কিভাবে, আমাদের ইতিহাস চিন্তা বা ইতিহাস বোধকে কিভাবে প্রভাবিত করে, আমাদের যে পরিচয়বাদী যে বায়াসগুলো থাকে, সেটা অবচেতনভাবে থাকতে পারে বা সচেতনভাবে থাকতে পারে, সেটাকে কিভাবে প্রভাবিত করে। তাহলে তার মধ্য দিয়ে আসলে নানা ধরনের যে বহুত্ব, সেই বহুত্বের জায়গাটা আমি কিভাবে গিয়ে পৌঁছাবো। যে শাসককে আমরা মহৎ হিসাবে চিহ্নিত করছি, তিনি তো পরিশেষে শাসক ছিলেন। অশোককে আমরা মহৎ হিসাবে চিহ্নিত করছি, কিন্তু শাসন করতে গিয়ে তাকে তো নিপীড়ন করতে হয়েছে। ব্রজদুলাল চট্টোপাধ্যায়, আপনারা সবাই তার নাম জানেন, আমার অন্যতম আহ, গুরু হিসেবে আমি তাকে মান্য করি। তিনি এই প্রসঙ্গগুলো খুব চমৎকারভাবে উত্থাপন করেছেন। ধরা যাক অশোকের এডিক্টে অশোক যখন বলছেন যে আমাদের সকল মতকে মেনে চলতে হবে, আমাদের পরস্পরের প্রতি সহিষ্ণুতা দেখাতে হবে, ব্রজদুলাল স্যার বললেন যে কেন অশোকের একটি এডিক্টে এটা লেখার প্রয়োজন হইল। কারণ তখন সমাজে অসহিষ্ণুতা ছিল, পরস্পরের প্রতি বিদ্বেষ ছিল, যে কারণেই তাকে এডিক্টের মধ্য দিয়ে ওটা ঘোষণা করতে হয়েছে, প্রচার করতে হয়েছে। তাহলে এটা হচ্ছে রিডিং, পাঠ। আমি সরাসরি ওই এডিক্টটাকে পাঠ করতে পারি, আবার ওই দিকটা লেখার পরিপ্রেক্ষিতটাকেও পাঠ করতে পারি। ঠিক একইভাবে ব্রজদুলাল স্যার ইউনিটি ইন ডাইভার্সিটি নিয়ে যে দুর্দান্ত তার প্রবন্ধ, সেখানেও এই আলোচনা করেছেন যে এই যে ডাইভার্সিটির কথা আমরা বলি, এই যে অনেকান্তবাদের কথা আমরা বলি, এই অনেকান্তবাদের আসলে আসলে কি, অনেকগুলো মতামত কি সমানভাবে সমান গুরুত্ব পেয়ে একটি পরিসরে একইভাবে কার্যকর থাকতে পারে, নাকি কোনো সুনির্দিষ্ট চিন্তা বা সুনির্দিষ্ট পদ্ধতি একটা সময়ে কোনো না কোনোভাবে ক্ষমতার সম্পর্ক অথবা সেই সময়ের ইতিহাসবিদদের মধ্যে প্রচলিত যে ধারণা, সেই ধারণা অনুযায়ী ওই একটি ধারণা হয়তো প্রভাবিত হবে বা পাঁচটি ধারণা হয়তো ওখানে গুরুত্ব পাবে। তাহলে এখানে যে ডাইভার্সিটির কথা বলা হচ্ছে, সেই ডাইভার্সিটিরও একটা লিমিট আছে। একটি পাত্রের মধ্যে আমি যদি বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখি, সেই জিনিসপত্র রাখার মধ্য দিয়ে ইকুয়ালিটি বা সমানভাবে সবকিছু ডিস্ট্রিবিউট করা অনেক সময় সম্ভব হয় না। তাহলে ডাইভার্সিটি কথা বলবো আমরা, কিন্তু ডাইভার্সিটির পাশাপাশি আমাদের ডিফারেন্সেসের কথাও বলতে হবে। বৈচিত্র্য ততক্ষণ পর্যন্তই বৈচিত্র্য, যতক্ষণ পর্যন্ত সেই বৈচিত্র্যকে আমরা সমানভাবে গুরুত্ব দিতে পারবো। কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের বর্তমানে আমাদের যে জীবনযাপন এবং ইতিহাস চর্চার যে প্রতিষ্ঠান এবং যে পরিসর, সেখানে সবকিছুকে সমানভাবে গুরুত্ব দেওয়া কোনোদিনই সম্ভব না। ডিফারেন্সেসের কথা বলা তার চাইতে অনেক বেশি কার্যকর হবে বা প্রাসঙ্গিক হবে যে ভিন্নতা ছিল, ভিন্নতাগুলোর মধ্যে নানা ধরনের টানাপোড়েন ছিল, সংঘাত ছিল। সমৃদ্ধির ইতিহাস আমরা বলতে পারি, প্রসপারিটির কথা আমরা বলতে পারি, পাশাপাশি আমাদের আমাদের সংঘাতের কথাও বলতে হবে। আমাদের পরস্পরের প্রতি যে আমরা নিপীড়ন করেছি সেই অতীতে, প্রাক আধুনিক সময়ে, প্রাক ঔপনিবেশিক সময়ে, সেই কথাও আমাদের বলতে হবে। অধ্যাপক উপেন্দর সিং এর যে বই দুটি, অনেকেই আপনারা পরিচিত, যে ভায়োলেন্স ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, অথবা মনুয়েস পিল্লাই আপনারা পড়েন, সেখানে দেখবেন যে কিভাবে ভায়োলেন্স, কত নতুন নতুন ভাবে ভায়োলেন্স তৈরি হচ্ছে। এবং হিন্দু মুসলমানের যে বাতাবরণ দিয়ে আমরা ব্যাখ্যা করি, সেটা দিয়ে আসলে অনেক সময় যে ব্যাখ্যা করা যাবে না। দেখা যাচ্ছে বা আমাদের এখানে বাংলা অঞ্চলেও ধরা যাক, যখন আমরা বলতেছি মুঘলদের বিরুদ্ধে 12 ভূঁইয়ালার লড়াই করছে, তখন আপনি দেখবেন যে মুঘলদের পক্ষেও পর্তুগিজ যারা মার্সেনারি, তারা অংশ নিচ্ছে যুদ্ধে, আরাকানিদের পক্ষে যুদ্ধে অংশ নিচ্ছে, আবার 12 ভূঁইয়াদের কেদার রায়ের পক্ষেও যুদ্ধে অংশ নিচ্ছে। ঠিক একইভাবে শিবাজিকে এখন হিন্দুত্ববাদীরা তাদের আইকন বানান, কিন্তু শিবাজির সাথে
মুসলমানদের খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল। মনুয়েস পিল্লাই দেখিয়েছেন যে শিবাজি যে যুদ্ধের পদ্ধতিতে মুঘলদের পর্যুদস্ত করেছিলেন, সেই যুদ্ধের পদ্ধতি যার আবিষ্কার করা তিনি হচ্ছেন মালিক আম্বার, যিনি একজন দাস, আবিসিনীয় দাস ছিলেন এবং মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। শিবাজির বাবা খুব বড়ভাবেই দুজন সুফি সাধক দ্বারা প্রভাবিত ছিলেন। তাহলে এই যে ইতিহাসের কমপ্লেক্সিটি, সেই কমপ্লেক্সিটিটার প্রতি নজর দেওয়া খুবই জরুরি। এখনকার সময়ে আমরা যে একরৈখিক পরিচয়বাদ দিয়ে সবকিছুকে ব্যাখ্যা করতে চাই, সেই ব্যাখ্যা করার এই প্রবলের প্রতিরোধ করতে গেলে আমাদের এটা করতে হবে, জটিলতাকে আমলে নিতে হবে। বাংলা অঞ্চলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমি শেষ করছি আমাদের আরেকটা কথা বলে, যে প্রত্নতত্ত্ব এবং ইতিহাস পরস্পরের পরিপূরক। কিন্তু আমাদের এই অঞ্চলে, বাংলা অঞ্চলে, আমরা যেভাবে বুঝি সেভাবে বুঝি যে প্রত্নতত্ত্ব মানে হচ্ছে ইতিহাসের যে সমস্ত জায়গায় আমরা ইতিহাসের টেক্সটগুলোতে বা লিখিত উৎসগুলোতে যখন যা কিছু পাই না, সেগুলো সরবরাহ করা হচ্ছে প্রত্নতত্ত্বের কাজ, যেটা একদমই ভুল ধারণা। এবং এই ভুল ধারণার কারণে বাংলা অঞ্চলে প্রত্নতত্ত্ব এই বাঙালি জাতীয়তাবাদের চিন্তার বিকাশের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আহ, নেতিবাচক ভূমিকা পালন করেছে। প্রত্নতত্ত্ব একটি স্বতন্ত্র শাস্ত্র। প্রত্নতত্ত্বে পদ্ধতি এবং ধারণা দুটোই ইতিহাসের পদ্ধতি এবং ধারণা থেকে অনেক ক্ষেত্রেই ভিন্ন। প্রত্নতত্ত্বের নিজস্ব কতগুলো তাত্ত্বিক এবং ধারণাগত দিক আছে। সেই বিষয়গুলো যদি আমরা বিবেচনায় না নিই, আমলে না নিই, তাহলে যেটা হবে যে ইতিহাসের নানা ধরনের বর্তমানবাদী পরিচয়বাদী ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা সিলেক্টিভলি বাছাই করে কতগুলো বস্তুকে হাজির করব। সেই বস্তু দিয়ে আমি প্রমাণ করার চেষ্টা করব যে আমি যা বলছি সেটা যতই ভুল হোক না কেন, সেটার পক্ষে বস্তুগত প্রমাণ আছে। ঠিক হরপ্পা সভ্যতায় যেমন একটি পুরোহিতের মূর্তি পাওয়া গেছে, যেটা সারা দুনিয়ায় পরিচিত হয়েছে আহ, হিসাবে, শাসক হিসাবে, বা স্ট্যাচু অফ এ মনার্ক হিসাবে, অথবা সেই বিখ্যাত মূর্তি দি ডান্সিং গার্ল, যার সাথে আসলে পরবর্তী সাম্প্রতিক সময় অনেকেই দেখিয়েছেন যে এই ডান্সিং গার্ল হিসেবে এটাকে আইডেন্টিফিকেশনই প্রবলেমেটিক। এমনকি সেই ডান্সিং গার্লের আইডেন্টিটিটাকেও পরবর্তীকালে এই হিন্দুত্ববাদী ন্যারেটিভ কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট করে নিছে, এবং ডান্সিং গার্লের বিভিন্ন ধরনের প্রতিরূপ তৈরি করে বিভিন্ন জায়গায় এক্সিবিশন করছে। এবং তার সাথে বর্তমানে রাজস্থানের নারীদের পরা শাখা সাথে একটা ধারাবাহিক 5,000 বছরের একটা কন্টিনিউইটি দেখানোর চেষ্টা করা হয়েছে। এবং তার মাধ্যমে এই হিন্দু, বেদ এবং হরপ্পা সভ্যতা পরস্পর যে একই রকম, সেইটা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। তো বস্তু কখনো ইতিহাসকে, ইতিহাসের কোনো বয়ান প্রমাণ বা অপ্রমাণের জন্য ব্যবহার করা উচিত না, যায় না। কারণ বস্তুরও পরিপ্রেক্ষিত আছে, বস্তুরও নিজস্ব জীবনী আছে, বস্তুও নানা ধরনের রূপান্তরের মধ্য দিয়ে যায়। সেই জায়গা থেকে প্রত্নতত্ত্ব এবং ইতিহাসের সম্পর্ককে আমাদের পুনরায় বিবেচনা করতে হবে, পুনরায় বিশ্লেষণ করতে হবে। সেইটা, সেই আহ্বানটা আমি শিক্ষার্থীদের প্রতি রাখবো, শিক্ষকদের প্রতি রাখবো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা এখন খুব একটা ক্রান্তিকালে অবস্থান করছি। আহ, মোটামুটিভাবে এই যে প্রবল পরিচয়বাদী চরমপন্থী বা এক্সট্রিমিস্ট পরিচয়বাদী ইতিহাস উপমহাদেশের সর্বত্র জনপরিসরে প্রবল দাপট দেখিয়ে চলছে। এবং জনতুষ্টি বিধান করার জন্য রাজনীতিবিদরা, ইতিহাসবিদরা, বুদ্ধিজীবীরা সেই ধারার ইতিহাসই চর্চা করছেন, সেই বয়ানই তারা প্রচার করছেন। এরকম একটা মুহূর্তে আমরা খুব, যারা ক্রিটিক্যালি দেখার কথা বলি, যারা পর্যালোচনা করে বোঝার কথা বলি, যারা আরো বেশি ব্যঞ্জনাময় দোতনাময় ইতিহাস চর্চার কথা বলি, তারা নানা ধরনের বিপদের মধ্যে থাকি।
তো সেই বিপদের কথা মাথায় রেখে আমাদেরকে কাজ করে যাওয়ার ছাড়া বিকল্প কিছু নাই। হয় আমরা আত্মসমর্পণ করতে পারি, অথবা আমরা আমাদের মতো করে কাজ চালিয়ে যেতে পারি, পরাজয় স্বীকার না করে, এই পরিচয়বাদী ইতিহাস চর্চা বা প্রত্নতত্ত্ব চর্চার কাছে। আমি বোধহয় সময় অনেক বেশি নিয়েছি, জানি না আপনারা বিরক্ত হলেন কিনা। তারপরও শোনার জন্য, ধৈর্য ধরার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। কোনো প্রশ্ন বা আলাপ থাকলে নির্দ্বিধায় করা যাবে, আমি আছি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। খুব সুন্দর বক্তব্য আমরা শুনলাম, নতুন ভাবে ইতিহাসকে জানার চেষ্টা করলাম। আপনার বক্তব্য আমাদেরকে নতুন ভাবে ইতিহাসকে দেখার এবং বোঝার যে বাসনা সেটা নতুন ভাবে তৈরি করলো। তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি শারীরিক অসুস্থতা সত্ত্বেও আপনি যেভাবে বক্তব্য দিয়েছেন, বক্তব্য রেখেছেন, তার জন্য আমরা আমাদের ইতিহাস বিভাগের তরফ থেকে এবং আমাদের কলেজ পরিবারের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, সম্মাননা জ্ঞাপন করছি স্যার। আমাদের ছাত্রীদের যদি কোনো প্রশ্ন থাকে আপনাকে ওরা করবে, ঠিক আছে? আমি আছি যে কোনো প্রশ্নের। হ্যাঁ আহ, স্যার। ওরা করলে আপনি জাস্ট আমাকে কনভে করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, যতটা জানি আমি। আচ্ছা, ঠিক আছে, বলো। কোনো প্রশ্ন নাই? এটা কোনো কথা? কোনো প্রশ্ন থাকবে না কেন? আচ্ছা স্যার, হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার দু একটা বক্তব্য আছে, মানে প্রশ্ন বলতে পারেন। এক নম্বর হচ্ছে যে আপনি যেখান দিয়ে শুরু করলেন সিনেমার প্রসঙ্গ দিয়ে, হুম, 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 হুম। সিনেমার প্রসঙ্গ দিয়ে এবার ধরুন এই আলাউদ্দিন খলজিকে যেভাবে দেখানো হচ্ছে বা ঔরঙ্গজেবকে দেখানো হচ্ছে, আপনার কি মানে এটা একটা দিক তো ঠিক যে এটার মধ্যে একটা কোথাও গিয়ে সেই হিন্দুত্ববাদী যে ন্যারেটিভ বা সেগুলো কাজ করছে। দ্বিতীয় যে জিনিসটা, সেটা কি আপনার মনে হয় না যে এখনকার যে আম, পাশ্চাত্য সিনেমার যে ধরন, যেখানে কোথাও গিয়ে অ্যান্টি হিরোকে কোথাও গিয়ে একটা গ্লোরিফাই করার একটা প্রচেষ্টা, সেখানে এই ধরনের একটা চরিত্র নির্মাণ কোথাও গিয়ে যারা দর্শক, তাদেরকে আলাউদ্দিন খিলজি কে অনেক বেশি মনে, মানে যে দর্শক সে আলাউদ্দিন খিলজিকে অনেক বেশি মনে রাখবে থেকে, বা কোথাও গিয়ে যে আওরঙ্গজেবের যে হিংস্রতা বা নৃশংসতা, সেটাও গিয়ে কোথাও গিয়ে তাকে একটা মনে রাখাবে। এটা কি আপনার মনে হয় না? এইটা তো আসলে মানে আমি যদি অন্যভাবে উত্তর দিই, এটা আসলে ভিজুয়াল অ্যানথ্রোপোলজি এবং সাইকোলজি নিয়ে যারা কাজ করেন, ফিল্ম সাইকোলজি, তারা আরো ভালো ব্যাখ্যা করতে পারবেন। আমার যেটা মনে হয় ইতিহাসের একজন শিক্ষার্থী হিসাবে, সেটা হচ্ছে আহ, একদিকে আমরা লক্ষ্য করি শাসকদের দানবায়ন বা ডেমোনাইজেশন। হ্যাঁ। আর একদিকে আমরা লক্ষ্য করি হচ্ছে যে শাসকদের ডেইফিকেশন বা দেবতায় পরিণতকরণ। দুইটা একদম চরম আহ, বিপরীত মেরু। যারা ধরেন আওরঙ্গজেবের পক্ষে কথা বলছেন বা আওরঙ্গজেব ভালো ছিল এটা বলছেন, তারা আওরঙ্গজেবকে দেবতা বানাচ্ছেন। আবার হ্যাঁ, যারা আওরঙ্গজেবকে মানে নৃশংস, নিপীড়ক হিসেবে দেখতেছেন, সাম্প্রদায়িক বা মৌলবাদী হিসেবে দেখতেছেন, তারা তাকে দানবে পরিণত করছেন। এবং এই প্রবণতাটা কিন্তু নতুন না, এখন সেটা জোরে সোরে চলছে। যেমন ধরা যাক যে গত পরশু আমরা আলাপ করছিলাম যে প্রতাপাদিত্যকে নিয়ে, যে হুম, হ্যাঁ, প্রতাপাদিত্যকে আমরা বাংলা অঞ্চলে সতীশচন্দ্র মিত্র যশোর এবং খুলনার ইতিহাসে তাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, সেটা একদমই মানে অনৈতিহাসিক। প্রতাপাদিত্য হ্যাঁ, ওই রকম ভাবে ওইরকম কোনো ধরনের কোনো সার্বভৌম স্বাধীন সেই মহা চক্রবর্তী ধরনের কোনো শাসক ছিলেন না। যেটা পরবর্তীকালে বাংলা অঞ্চলে আপনি যদি লক্ষ্য করেন, খেয়াল করবেন যে বাংলা অঞ্চলে ওই রকম ভাবে একজন মানে শিবাজি, মহারাষ্ট্রে যেভাবে শিবাজিকে নির্মাণ করা হয়েছে আওরঙ্গজেবের বিপরীত হিসাবে, সেই জায়গা থেকে প্রতাপাদিত্যকেও কিন্তু চেষ্টা করা হয়েছে প্রমোট করার। সেটা কিন্তু না স্যার পারার আমি সেটা না ওই পারার একটা জিনিস একটু পরবর্তীকালে তারা বলি। শশাঙ্ককে নিয়ে আসছে। হ্যাঁ।
এখন আপনি দানব বা দানবায়নের মধ্য থেকে জন পরিসরে আসলে কি ধরনের স্মৃতি তৈরি হয়? আপনার প্রশ্ন হচ্ছে এইটা, যে মানুষ হ্যাঁ, কি আসলে সেই দানবায়নের নৃশংসতা, নিষ্ঠুরতা, সহিংসতা এগুলো দিয়ে প্রভাবিত হয় বা তাকে বেশি মনে রাখে? আমার কাছে হ্যাঁ, প্রশ্ন আসলে বেশি মনে রাখা বা কম মনে রাখা না। আমার কাছে প্রশ্নটা হচ্ছে যে সামগ্রিক যে রাজনৈতিক বাস্তবতা, যে বাস্তবতায় একটি সুনির্দিষ্ট সম্প্রদায়কে ঐতিহাসিকভাবেই ভিলেন করা হচ্ছে, নৃশংস বা নিষ্ঠুর হিসেবে দেখানো হচ্ছে, এবং জৈবিকভাবে যাদেরকে ক্রিমিনালাইজ করা হচ্ছে, সেখানে আসলে এই আওরঙ্গজেবের চরিত্রায়ন বা চিত্রায়ন, অথবা আপনার আলাউদ্দিন খিলজির চিত্রায়ন জনপরিসরে বা জনমনস্তত্ত্বে তাদেরকে কি হিসাবে মনে রাখাইবে। হ্যাঁ, এবং আমি যখন কানেক্ট করব আমার চারপাশের মানুষজনের সাথে, তখন তো তা একটা বড় রোল প্লে করবে বলিউডের আহ, এই ফিল্ম বা ফিল্মের যে ভিজুয়ালাইজেশন আমার মধ্যে যে মনস্তাত্ত্বিক প্রভাব তৈরি করছে। তার উল্টাটা আপনারা দেখতে পারেন, ধরা যাক যে মালায়ালাম ফিল্মে, অথবা আপনি কর্ণাটকের, আমরা যেমন কান্তারা নামে যে সিনেমাটা, আমি উচ্চারণ ঠিক করলাম কিনা হ্যাঁ, জানি না, হ্যাঁ, ইটস অ্যান হুম, অ্যামেজিং ফিল্ম, হিস্টোরিক্যালি রুটেড হ্যাঁ একটা স্যার, ফিল্ম। হ্যাঁ, তো হ্যাঁ, সেখানে কিন্তু হুম, সব ধরনের কিছুই আছে, আপনি নৃশংসতাও আছে সেখানে, আহ, ভালোবাসা বা মমত্বের কথাও আছে, সবকিছু মিলাইয়ে তো হয়। মানে একপাক্ষিক না হয়ে আমি একজনকে মহাবীর দেখাইলাম আর একজনকে মহা শয়তান দেখালাম, এভাবে না দেখাইও তো আসলে আমাদের দৈনন্দিন জীবনে ঘৃণা যেমন আছে, মমত্ববোধও আছে, যুদ্ধ যেমন আছে, সেটা তেমনি আমাদের ভালোবাসাও আছে। দুইটাই তো সত্য আমাদের হুম। জীবনে। কিন্তু স্যার, যেটা আমার এমনি আরেকটা বক্তব্য সেটা হচ্ছে যে ধরুন যে আহ, বৌদ্ধ সাহিত্যে অশোককেও তো এরকম ভাবে ডেমোনাইজেশন করা হয়েছে এবং তারপর দেখানো হয়েছে যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর অশোক আস্তে আস্তে মানে সেই ধর্মাশোকে পরিণত হচ্ছেন। তাহলে এটাও তো হচ্ছে। হ্যাঁ, সেটাও হয়েছে, আমি তো সে কথাই বললাম যে হ্যাঁ, ইন্টারেস্টিংলি অনেকেই বলছেন যে ধরো যে পেট্রিক অলিভিয়েলের সাম্প্রতিককালে অশোককে নিয়ে তো সবচেয়ে বেশি বোধহয় অশোকের হ্যাঁ, জীবনী রচনা করা হয়েছে। তো হুম, অশোকের জীবনের বহু কিছুই অনেকে বলছেন যে আসলে মিথিক্যাল এবং হ্যাঁ, পরবর্তীকালের সোর্স নির্ভর। হুম, এটাও খুব ইন্টারেস্টিং, যেটা আমি বলি নাই, যে যখন আমরা কোনো হুম, এটা ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কোনো হ্যাঁ, টেক্সটের উদাহরণ যখন আপনারা পড়বেন বা লিখবেন, হুম, তখন সবসময় মনে রাখবেন যে ওই টেক্সটের নিজস্ব একটা ইতিহাস আছে। বৌদ্ধ ধর্মের যে সমস্ত টেক্সট আমরা পড়ি, তার একটা বড় টেক্সট কিন্তু আহ, গৌতম বুদ্ধের পরিনির্বাণের 300-400 বছর পরে লেখা, মানে লিপিবদ্ধ হয়েছে, এবং লিপিবদ্ধ হওয়া, সেইটার রিপ্রোডাকশন, সেটার আবার পুনরায় রিপ্রোডাকশন, সেটাও তো একটা দীর্ঘ পরিক্রমা। ঠিক শিবাজী বন্দ্যোপাধ্যায়ের ভারতে বা মহাভারতে পড়ছিলাম, তার মধ্যে দেখতে পাচ্ছিলাম যে মহাভারতের যে স্ট্যান্ডার্ড রূপ আমরা এখন দেখি, সেই স্ট্যান্ডার্ড রূপটা আসলে ঊনবিংশ শতাব্দীতে হ্যাঁ, ভাস্কর রিসার্চ ইনস্টিটিউট এবং বাইরের প্রকল্প এবং শান্তিনিকেতনেরও তার ভূমিকা আছে, অসংখ্য সোর্স ভারত উপমহাদেশ থেকে কালেক্ট করা হয়েছে, সব সোর্সের তুলনা প্রতিতুলনা করে একটা স্ট্যান্ডার্ড রূপ দেয়া হয়েছে মহাভারতের। তাইলে একটা টেক্সট আমি যখন দেখছি, যেমন অর্থশাস্ত্র নিয়েও একটা বড় বিতর্ক আছে, যে অর্থশাস্ত্র কি একটা সময় একজন অথরের লেখা, নাকি বিভিন্ন সময় বিভিন্ন অথরের লেখা। তাহলে যে বায়োগ্রাফি অফ দ্য টেক্সট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন টেক্সচুয়াল সোর্সকে রেফার করি, যে এটা অর্থশাস্ত্রে আছে, এটা ভারতের ভরতের নাট্যশাস্ত্রে আছে, এইটা ঋগ্বেদে আছে, এইটা মহাভারতে আছে, এইটা ধরা যাক যে বৌদ্ধ এই তন্ত্রে আছে, প্রত্যেকটা টেক্সটেরই কিন্তু আমার নিজস্ব হয়ে ওঠার ইতিহাস আছে। আমরা এখন যেভাবে লিখি, সেই সময়েও যারা রচয়িতা, সেই রচয়িতাদেরও তো নিজস্ব কতগুলো পরিপ্রেক্ষিত আছে, তাদের অথর্শিপ আছে। তো অশোকের যে জীবনী এবং অশোককে যেভাবে স্বাধীনতা পরবর্তী ভারতে আইকন হিসেবে নির্মাণ করা হয়েছে, অশোকান স্তম্ভকে জাতীয় প্রতীক হিসেবে নির্মাণ করা হয়েছে, বাস্তবে অশোক কেমন ছিলেন, তার মধ্যে কতটা অতিকথন, কতটা সত্যি,
সেটা তো আমরা আসলে জানা অসম্ভব। কতগুলো সম্ভাবনামূলক আমরা কথা বলতে পারি, এবং যে কোনো শাসকের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য, শুধু অশোক না। দানব হিসাবে পরিচিত যে কোনো শাসকই হোক, অথবা দেবতা হিসেবে পরিচিত যে কোনো শাসকই হোক, বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরে অশোক তো রাজ্য শাসন করেছেন। এখন কোনো শাসকের পক্ষ কি অহিংস পদ্ধতিতে রাজ্য শাসন করা সম্ভব? সম্ভব না তো। এটা তো বাস্তবতা। যে হ্যাঁ, কোনো সময়ে রাজা বা শাসক, তাকে তার নিজস্ব দণ্ডবিধি থাকবে, সেই রাজ্যের মধ্যে নানা ধরনের গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা তিনি পাবেন, তিনি কাউকে পৃষ্ঠপোষকতা দিবেন, তার মধ্যে বৈষম্য থাকবে, তার মধ্যে সংঘাত থাকবে, তার মধ্য দিয়ে তো শাসকের পরিচয়টা তৈরি হচ্ছে। অশোকের যে এডিক্ট গুলো, সেগুলো কার লেখা? অশোকের পৃষ্ঠপোষকতায় তো লেখা। সাধারণ হ্যাঁ, একজন মানুষ তো কোনো কিছু অশোক সম্পর্কে লিখে যাননি, সেগুলো আমরা পাই নাই। মুঘল আমলের যে সমস্ত ক্রনিক্যাল গুলো আমরা পাই, তার একটা বড় অংশ হচ্ছে মুঘল দরবারের পৃষ্ঠপোষকতায়, তাই না? ধরো হ্যাঁ স্যার, বাংলা অবশ্যই। বাংলা অঞ্চলের আমাদের দুর্ভাগ্য, ধরা যাক যে সদুক্তি কর্ণামৃত এখনো আমাদের জন্য অনুদিত হয় নাই, কিন্তু হ্যাঁ, সুভাষিত রত্নকোষ তো আমরা পাই ইংরেজিতে। হ্যাঁ, তাহলে সুভাষিত রত্নকোষ আমাদের জন্য সেরকম একটা সোর্স, যে হুম, সোর্সটা আসলে অনেক বেশি সাধারণ মানুষজনের দৃষ্টিভঙ্গি আমাদের সামনে নিয়ে আসছে, যেটা কোনো হ্যাঁ, লিপি, কোনো অভিলেখ, কপার প্লেট বলি অথবা শিলালিপি বলি, আমাদের সামনে আনবে না। কারণ সেগুলো কোনো না কোনো শাসক অথবা কোনো না কোনো সামন্ত বা কোনো না কোনো শাসকের আহ, কাছে কোনো না কোনো ধরনের প্রতিশ্রুতি চাওয়া, বা শাসকের আহ, আনুকূল্য চাওয়া কারুর কাছ, কারুর আহ, তার তার দ্বারা উদ্দিষ্ট হয়ে লেখা। সেসব সে অর্থে এই যারা পালদের, পাল শাসকদের অথবা সেন শাসকদের অথবা তার আগে গুপ্ত শাসকদের যে শিলালিপি অথবা তাম্রলিপিগুলো বাংলা অঞ্চলে আমরা পাই, সেগুলো সবই তো আসলে নর্মেটিভ বা প্রেসক্রিপটিভ টেক্সট। সেগুলো যখন আমরা পড়ি বা পাঠ করি, তার ভিত্তিতে আমাদের পক্ষে, আমি যখন ব্যাখ্যা দেব যে সমুদ্রগুপ্ত, ধরা যাক যে এলাহাবাদ মানে স্তম্ভ বলা হলো, সমুদ্রগুপ্ত দিগ্বিজয়ী ছিলেন, এটা তো সমুদ্রগুপ্ত স্বয়ং পৃষ্ঠপোষকতা করে লেখাইছেন। বা পাল সম্রাটদের আপনি ভূমিদান পত্রে যে স্তুতি অংশটা, ইউলোজি অংশটা যদি পড়ি, সেখানে প্রত্যেক সম্রাটকেই দেখানো হয়েছে বিশাল বীর, বিশাল তার মানে ধার্মিক, আহ, কোনো যুদ্ধে তারা পরাজিত হয় নাই, নানা দিক জয় করছেন। তো সেগুলো তো মনে রাখতে হবে যে ওই শাসক পৃষ্ঠপোষকতা দিয়ে ওই লিপিটা লেখাচ্ছেন। সেটা বিবেচনায় রেখে আমার আসলে সিদ্ধান্ত নিতে হবে। সেরকম হ্যাঁ অশোক। স্যার, ঠিক আছে। আর আর যেটা এমনি ওই আপনার কথা শুনতে শুনতে হচ্ছিল যে ইতিহাসকে আমরা অনেক সময় বলছি যে ঐতিহাসিকের ব্যক্তিগত আহ পছন্দের ওপর অনেকটা নির্ভর করছে। আর্কিওলজি যেটা অনেক বেশি মানে একটা বিজ্ঞানসম্মত বা বিজ্ঞান ভিত্তিক একটা শাখা, সেক্ষেত্রেও কি ব্যক্তিগত পছন্দই হয় না? যেমন আমি আমার নিজের কাজ করতে গিয়ে দেখেছি ছত্তিশগড়ে একটা মানে একটা জায়গাতে পুরো আহ, যে আর্কিওলজিস্ট ওখানে খনন করছিলেন, কাজ করছিলেন, তিনি নিজের মতো করে সেগুলোকে রিকনস্ট্রাক্ট করছেন। মানে সেগুলো আদৌ মন্দিরের অংশ ছিল কিনা বা এরকম, মানে পুরো ছত্তিশগড় উড়িষ্যার একটা বিশাল অংশ জুড়ে এটা দেখা যায় যে রিকনস্ট্রাকশনের যে পুরো এটা পুরোটা ভুল। মানে হয়তো মন্দিরের পার্ট ছিল না, সেই মন্দিরে লাগিয়ে দেওয়া হয়েছে। জাস্ট মানে সেটা সেই আর্কিওলজিস্টের ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর নির্ভর করে করা হয়েছে। যেখানে আর্কিওলজি সম্পূর্ণভাবে একটা বিজ্ঞানের উপর নির্ভরশীল একটা শাখা, সেখানে কি এটা নিয়ন্ত্রণ হওয়া উচিত নয়? এটা আমি বলবো যে আপনার যে প্রথম প্রস্তাবটা, সেই প্রস্তাবটাই আসলে ঠিক না। যে এই যে প্রত্নতত্ত্বকে আমরা বিজ্ঞানসম্মত মনে করি বা বস্তুগত হ্যাঁ। মনে করি, সেটাই ভুল ধারণা। হুম। এইটা বরং তৈরি করে দেওয়া একটা ধারণা যে বস্তুগত নিদর্শনের উপর ভিত্তি করে যেহেতু হুম। প্রত্নতাত্ত্বিকরা ইতিহাস রচনা করেন, সুতরাং তার নির্ভরযোগ্যতা এবং নিরপেক্ষতা টেক্সটের চাইতে বেশি। এটা ভুল ধারণা। এবং
এখানে শুধু ব্যক্তিগত পছন্দ অপছন্দ না ইতিহাসবিদ বা প্রত্নতত্ত্ববিদের, হুম। আমরা যেটাকে বলি সাবজেক্টিভিটি বা সত্তাশ্রয়িতা বা হ্যাঁ। ইন্টার সাবজেক্টিভিটি, এটা খুব গুরুত্বপূর্ণ। হুম। সেখানে আমি হুম। চাইলেও অনেক কিছু বলতে পারবো না। হ্যাঁ। আমার চারপাশের যে শর্ত, সেই শর্ত যেমন আমাকে প্রভাবিত করে, সেটা হুম। রাষ্ট্রীয় শর্ত, আমার পরিচয়গত শর্ত, আমার লিঙ্গীয় পরিচয়গত শর্ত, আমার টাকা পয়সা, সবকিছু মিলে আমার প্রাতিষ্ঠানিক পরিচয়, তখন পছন্দ পছন্দ ব্যক্তিগত থাকে না বা ব্যক্তিগত পছন্দ পছন্দের বিষয় থাকে না। এবং প্রত্নতত্ত্বে এরকম অসংখ্য হাজার হাজার উদাহরণ আছে যে মানে এই সাবজেক্টিভ জায়গা থেকে অতীতকে ব্যাখ্যা করা হচ্ছে। এবং এমনকি বিপজ্জনক সবচেয়ে বেশি যেটা প্রবণতা এখন, এমনকি বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে, বৈজ্ঞানিক পদ্ধতির কথা বলে, প্রয়োগের কথা বলে, সেই ধরনের ডেটা ব্যবহার করে আপনি আপনার পছন্দনীয় বা আপনাকে যে প্রতিষ্ঠান অর্থায়ন করছে সেই অর্থায়নকারী প্রতিষ্ঠানের পছন্দ মতো সিদ্ধান্ত আপনি দিচ্ছেন। এর সবচেয়ে হ্যাঁ। ভালো উদাহরণ হতে পারে এখন প্যালিও জেনেটিক্স নিয়ে যে আলাপ আলোচনা হচ্ছে ভারতীয় উপমহাদেশে। হুম। সেখানে আপনি যদি ধরা যাক যে টনি জোসেফের বই পড়েন, আপনি হুম। অনেক নুয়ান্সড এক ধরনের আলোচনা পাবেন প্যালিওজেনোমিক্স নিয়ে। আবার আপনি যদি বিজেপি পন্থী যারা আছেন, যারা প্রমাণ করার হ্যাঁ। চেষ্টা করছেন যে ওই অর্থে আর্য ইনভেশন ঘটে নাই, আমাদের মধ্যে আর্যদের আম, কোনো সম্পর্ক নাই, হ্যাঁ। এবং প্রথম যে আপনার দাবিটা যেটা করা হইলো খুবই, আমি বলবো এক ধরনের প্রতারণা হিসেবে আইডেন্টিফাই করব, যে সেল নামক গবেষণাপত্রে রাখি গড়ির যে আহ, দেহাবশেষের জেনেটিক অ্যানালিসিসের উপর ভিত্তি করে ক্লেইম করা হয়েছে, এবং একজন অথরও সেই ক্লেইমে ছিলেন। তিনি হ্যাঁ। প্রকাশিত প্রবন্ধে লেখা একরকম, কিন্তু সাংবাদিকদের সাথে তিনি সেটাকে পুরো ডিস্টর্ট করে উপস্থাপন করলেন। হুম। এবং এই যে প্যালিওজেনেটিক্সের যে ডেটা অ্যানালিসিস, এটা আমার পক্ষে বা আপনার পক্ষে এর মধ্যে যে ভুল আছে, এর মধ্যে যে ঝামেলাগুলো আছে, সেগুলো আইডেন্টিফাই করা খুবই মুশকিল। বড় একটি জার্নাল বা প্রতিষ্ঠিত কোনো প্রকাশনা দিয়ে এটা যখন প্রকাশিত হয়, তখন তো সেটা গ্রহণযোগ্যতা আরো বেশি পায়। তো সে তো সেখান অবশ্যই। থেকে এই যে প্রত্নতত্ত্ব মানে একটি বিজ্ঞান, প্রত্নতত্ত্ব মানে একটি বিজ্ঞানসম্মত ধারণা, এটা আগে প্রথম ত্যাগ করা খুব জরুরি, ঋতুপর্ণ। আচ্ছা। প্রত্নতত্ত্ব প্রত্নতত্ত্ব একদমই আপাদমস্তক রাজনৈতিক একটি শাস্ত্র। ইতিহাসকে যেমন নানাভাবে ব্যবহার করা যায়, প্রত্নতত্ত্বকে একইভাবে ব্যবহার করা যায়। কিন্তু স্যার এটা কি মানে একদম প্রথম থেকেই হ্যাঁ, একদম এরকমই প্রথম থেকেই হয়েছিল? হচ্ছে, প্রথম থেকেই হচ্ছে। একদম প্রত্নতত্ত্ব চর্চা শুরু থেকেই হচ্ছে এটা। রেসিজমের বা বর্ণবাদী যে আহ, আধিপত্যবাদ ইউরোপের ঔপনিবেশিক শাসনামল, সেই হ্যাঁ। সময়ে এই প্রত্নতাত্ত্বিক বিভিন্ন নিদর্শন সেই বর্ণবাদকে বৈধতা দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। হ্যাঁ। আমি নাজিদের উদাহরণ দিলাম। হুম। হুম। দুনিয়ার নানা জায়গায় আপনার রাষ্ট্রীয় ভূখণ্ডগত আহ, অধিকার বা দখলদারিত্ব প্রমাণ করার জন্য আপনার প্রত্নতাত্ত্বিক বিভিন্ন নিদর্শন বা বস্তুগত সংস্কৃতিকে ব্যবহার করা হয়েছে, এখনো হ্যাঁ। হচ্ছে। তো এবং বিজ্ঞান, কোনো অর্থে বিজ্ঞান তো আসলে নিরপেক্ষ বা বস্তুনিষ্ঠ কোনো শাস্ত্র হিসেবে এখন বিজ্ঞানকে দেখা হয় না। বিজ্ঞানেরও সামাজিক সাংস্কৃতিক পাঠ আছে না এখন, স্যার, মানে যেমন সোশ্যাল স্টাডিজ গডন অফ সায়েন্স। চাইল্ড। এই ক্লাইমেট চেঞ্জ দিয়ে আপনি যদি দেখেন তাইলেই তো দেখতে পাবেন যে হ্যাঁ। একটা সময় আমেরিকাতে আহ, আহ, বৈজ্ঞানিক উপাত্তের ভিত্তিতে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে না, যারা ডিনায়ালিস্ট তারা, হুম। তারাও বৈজ্ঞানিক উপাত্ত ব্যবহার করছেন। হ্যাঁ। তাহলে উপাত্ত দেখে তো বোঝা মুশকিল। হুম। আপনি আপনার মতো করে বৈজ্ঞানিক উপাত্ত তৈরি করতে পারেন। ওটাই তো বললাম আমি, আপনি কিভাবে তৈরি করছেন। আপনি যদি একটা জিনিস ছাপায়া দেন একটা বড় জার্নালে, সেই হুম। জার্নালের যারা রিভিউয়ার তাদের পক্ষেও তো বোঝা মুশকিল যে আপনি ডেটা কিভাবে তৈরি করতেছেন। সেটাই। সেটা ইতিহাসও সম্ভব, সেটা প্রত্নতত্ত্বও সম্ভব, সেটা হার্ড সায়েন্স যেটাকে বলি সেখানেও সম্ভব। হ্যাঁ। এই আর কি। ছাত্রছাত্রী কারোর কোনো প্রশ্ন নাই নাকি তারা বিরক্ত এত মানে দীর্ঘক্ষণ কথাবার্তা শুনে? না না স্যার,
ছাত্রছাত্রীরা সব চুপ। তোমাদের কারোর কিছু বলার আছে? স্যার আপনি। ঠিক আছে স্যার, আচ্ছা। মোটামুটি তো একটা কনভারসেশন হলো আপনার হ্যাঁ, সঙ্গে ঋতুপর্ণর, হ্যাঁ, বেশ ভালো লাগলো, আমিও শুনছিলাম। এরপরে যেহেতু আরেকজন রয়েছেন, একটা পেপার প্রেজেন্ট আছে, হ্যাঁ। সেই কারণে এই সেশনের আপনার বক্তব্য দিয়ে এই সেশনটা আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা রেখে আপনার সেশনটা এখানেই শেষ করছি। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সেই উপস্থিত শিক্ষার্থীদেরও শুভেচ্ছা রইল। একদম, একদম, একদম। ঠিক আচ্ছা, আছে তাহলে স্যার, আমিও থ্যাংক বিদায় ইউ, নিচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, একদম ঠিক আছে। বক্তব্য দিয়ে এই সেশনটা আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা রেখে আপনার সেশনটা এখানেই শেষ করছি। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সেই উপস্থিত শিক্ষার্থীদেরও শুভেচ্ছা রইল। একদম, একদম, একদম আচ্ছা, ঠিক তাহলে আছে স্যার, আমিও থ্যাংক বিদায় ইউ, নিচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, একদম ঠিক আছে।